আহ, আমরা কি লাইভে আছি এখন? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আরফি ইলাহি ভাই, শাহাদাত ভাই এবং সঞ্জয় সঞ্জয় দাদাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সাইবার সিকিউরিটি প্রেক্ষিত বাংলাদেশ। আলোচনার মধ্যে কিনোট স্পিকার ছিলেন শাহাদাত ভাই। আমি শাহাদাত ভাইকে অনুরোধ করব ওনার কিনোটটি পেশ করার জন্য। ধন্যবাদ। জাহিদ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আই বিলিভ স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? এখনো আসে নাই সাহেব ভাই। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Let me reshare it. Share screen. Is it visible now? শাহাদ ভাই, আপনার স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। Thank you. So good evening and good evening and assalamu alaikum. আমি প্রথমে একটু বলে নিই যে আমি খুব অনার্ড যে আমাকে এরকম একটা অনুষ্ঠানে একটু সুযোগ দেওয়ার জন্য। সো এই সাইবার সিকিউরিটি বাংলাদেশের সাইবার সিকিউরিটির যে অবস্থাটা, এটা নিয়ে আমাকে একটু বলতে বলা হচ্ছে। সো আমি আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা, আমি আমার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে চাই। আমার কাছে যতটুকু মনে হয়েছে আর কি, মেবি ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর ইন এভরি কেসেস, অথবা এরকমও হতে পারে যে আমি যেটা বলতেছি ডেটাটা হয়তো কারেক্ট না, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি উইথ এভিডেন্স আমি আসলে বলতেছি আর কি এগুলো। সো আমার নাম শাহাদাত, আমি গ্রামীণফোনে আছি। আমার দুটা রোল, একটা রোল হচ্ছে সিকিউরিটি আর্কিটেক্ট অ্যান্ড ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজার, দুইটা রোলে আমি কাজ করি। সো আমি আজকে খুব ছোট্ট কিছু জিনিসপত্র নিয়ে, একদম খুব কিছু বেসিক জিনিস নিয়ে আমরা আসলে কথা বলবো আর কি। একটা হচ্ছে আমাদের আসলে এই মুহূর্তের অবস্থাটা কি, আমরা আসলে সাইবার সিকিউরিটিতে আসলে কোন অবস্থাটাতে আছি, বা আমরা যা করতেছি এটা আসলে কিভাবে করতেছি, এটা আসলে কতটুকু ইফেক্টিভ, এগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। এই যে কারেন্ট সিনারিওটা কিরকম। আচ্ছা, কারেন্ট সিনারিওটা যদি আমরা ব্যাখ্যা করতে পারি ঠিক মতো, তাহলে আমরা ডেফিনেটলি একটা টু ডু লিস্ট তৈরি করতে পারবো যে আমাদের আসলে কি করা উচিত যদি কান্ট্রি পার্সপেক্টিভে আমরা চিন্তা করতে চাই। দেন যখনই আমরা টু ডু লিস্ট তৈরি করবো, অটোমেটিক্যালি কিছু চ্যালেঞ্জ, কিছু ইস্যু, কিছু ব্লকার্স, কিছু টোলগেট আসবে, যে এগুলা আসলে আমাদেরকে লিস্ট ডাউন করতে হবে, যে আমরা আসলে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হইতে পারি আমাদের কাজগুলো করতে গিয়ে। ফোর্থ থিং হচ্ছে যে চ্যালেঞ্জ থাকলেও আমাদের কিছু স্ট্রেংথও আছে, আমাদের যে স্ট্রেংথ গুলো আমরা সবাই জানি, বাট হয়তো এইভাবে কোনো অনুষ্ঠানে বা আমরা পয়েন্ট আউট করি না বা দেখি নাই। সো আমাদের স্ট্রেংথ গুলো নিয়ে আলোচনা করতে হবে, কারণ স্ট্রেংথ হচ্ছে আমাদের একমাত্র জিনিস যেটা নিয়ে আমরা আসলে টু ডু লিস্টটাকে সাকসেসফুল করতে পারবো। এন্ড ফাইনালি আমাদের ইমিডিয়েট কিছু অ্যাকশন প্ল্যান হয়তো আমাদের নেওয়া লাগতে পারে। এই কি অ্যাকশন প্ল্যানটা আমাদের নিতে হবে সেটা আমরা একটু কথা বলবো আর কি, এই পাঁচটা জিনিস নিয়ে। লেটস সি অ্যাবাউট হোয়াট ইজ দ্য কারেন্ট সিনারিও। কারেন্ট সিনারিও হচ্ছে যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, সেটা হচ্ছে যে আমাদের যত সেক্টর আছে বাংলাদেশে, টেলকো আছে, ব্যাংক আছে, এমএফএস আছে, আইএসপি আছে, সো এরকম ইন্ডিভিজুয়াল যে সেক্টরগুলো আছে তাদের যে সিকিউরিটি কনসার্ন, এগুলা সবই একেবারেই সেক্টর ওয়াইজ স্পেসিফিক। আমাদের মধ্যে ইন্টার কানেকশনটা খুব কম। টেলকোতে কি হচ্ছে এটা ব্যাংকের লোকজন জানে না, আবার ব্যাংকে কি হচ্ছে সেটা টেলকোর লোকজন জানে না, এরকম। সো একদম সেক্টর ওয়াইজ, একেবারে ইন্ডিভিজুয়াল, একদম স্পেসিফিক। বাট আপনি একটা জিনিস যখন লক্ষ্য করবেন যে ব্যাংক বলেন, টেলকো বলেন, আইএসপি বলেন, এমএফএস বলেন, হোয়াট এভার ইট ইজ, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে একটা সিঙ্গেল ইকোসিস্টেমের মেম্বার। সো ব্যাংকে যদি কোনো প্রবলেম থাকে, এই প্রবলেমটা যে প্রোপাগেট হয়ে টেলকোতে আসবে না, এটার কিন্তু গ্যারান্টি নাই। সো আমরা যদি এখানে ইন্ডিভিজুয়ালি কাজ করি, সেপারেটলি কাজ করি, তাহলে আমাদের জন্য এটা একটা বড় রিস্ক। নাম্বার 2, আমাদের এই পর্যন্ত আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমরা সবসময় কমপ্লায়েন্স মিট করার জন্য কাজ করে থাকি, যে রেগুলেটরি বডি কি চায়, রেগুলেটরি বডি কি এটা এরকম চায়, হ্যাঁ এরকম চায়, সো আমরা ওইটাতে চলে যাই। আমাকে ভিসা
কার্ড দিয়ে যদি বিজনেস করতে হয়, তাহলে কি আমার PCI DSS কমপ্লায়েন্স হতে হবে? হ্যাঁ, কমপ্লায়েন্স হতে হবে। একটা মিনিমাম রিকোয়ারমেন্টস আছে, আমি ওই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করব। আমরা মিনিমাম রিকোয়ারমেন্টসটা ফুলফিল করি, PCI DSS কমপ্লায়েন্স হয়ে যায়, তারপরে আমাদের আর কোনো কাজ থাকে না। আমরা এই ধরনের প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছি। অনেকেই আছে, যেমন বড় বড় কর্পোরেট আছে, যে বিদেশি কর্পোরেট আছে, হ্যাঁ, তারাও সাধারণত যে ওনাদের উপর থেকে যেগুলো বলে শুধু ওইটুকুই করি আমরা, আর এর বেশি কিছু করি না। যে ঠিক আছে, ওনাদের রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, হ্যাঁ রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে। আমরা কখনো মানে সামগ্রিকভাবে যেটাকে বলে ওভারঅল আমার কান্ট্রি কি চায়, আমার কান্ট্রি কি চায়, আমার কান্ট্রির কি কোনো উদ্দেশ্য আছে, আমার কান্ট্রির কি কোনো কি রিকোয়ারমেন্ট আছে আমার কাছে, যে এইটা মিট করতে হবে ফর সিকিউরিটি, আমরা কি ওই কমপ্লায়েন্সটাকে মিট করতে চাই বা মিট করতে পারি বা মিট করার মতো কোনো সুযোগ আছে বা মিট করার চেষ্টা করি না, করি না। আমরা সবসময় খুব বেসিক কমপ্লায়েন্স, যেটা হলে আমার বিজনেসটা রান করবে, আমরা শুধু ওইটুকুই করি, আর বেশি কিছু করি না। আমাদের কোনো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ নাই। এটা যদিও খুব হাই লেভেল বা হাই থটের একটা কথা, বাট স্টিল আপনার যদি কোনো অবজেক্টিভ না থাকে, পয়েন্ট অফ ফোকাস না থাকে, তাহলে কিন্তু আসলে বেসিক্যালি আমরা খুব বেশি আগাইতে পারবো না। কারণ আমার যদি একটা ফোকাল পয়েন্ট থাকে, তাহলে আমি ওই দিকে আগাবো, ওই দিকে যাইতে হলে আমার যা যা করা দরকার আমি সেটা করবো। সো ওই জিনিসটা আমাদের একটা মিসিং কারণেই আসলে আমরা এক একদিন এক এক দিকে যাচ্ছি, এক এক ভাবে যাচ্ছি। এখন যদি আমাদের টার্গেট যদি এক না হয়, একই দিকে আমরা যদি যাইতে না চাই, তাহলে কিন্তু ইমব্যালেন্স তৈরি হবে আর কি। সেই ইমব্যালেন্সটাই আসলে বেসিক্যালি প্রবলেম। আমি হয়তো খুব বেশি সিকিউর, আপনি হয়তো খুব বেশি সিকিউর, আরেকজন আছে সে খুব কম সিকিউর, কারণ তার কোনো স্ট্র্যাটেজিক অবজেক্টিভ নাই, তার কাছে কোনো কেউ কোনো রিকোয়ারমেন্ট দেয় নাই, তার কাছে কোনো চাওয়াও নাই। যদি চাওয়া থাকতো তাহলে সে ওই দিকে যাইতো, যে হ্যাঁ আমার কাছে একটা জিনিস চাওয়া হয়েছে, সেটা গভর্নমেন্ট সাইড থেকে হোক। তো ওই জিনিসটা আমাদের অ্যাবসেন্ট, একেবারে অ্যাবসেন্ট, যার ফলে আমাদের যা হচ্ছে সবই ডিসক্রিট এবং মোস্টলি অ্যাডহক, যে কারো কোনো রিকোয়ারমেন্ট নাই, সব চুপচাপ থাকো, এই মুহূর্তে রিকোয়ারমেন্ট আসছে, ঠিক আছে এই মুহূর্তে এটা কিনে ফেলো। ব্যাপারটা এরকম হয়ে গেছে আমাদের, যে পারতপক্ষে আমরা এদিকে একটু কনসেন্ট্রেশনটা কম দিই, পারতপক্ষে। আর যেটা আমি একটু আগে বলতেছিলাম, যে আমাদের ইকোসিস্টেমটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, ইকোসিস্টেমটা অনেক বড়, এবং এটার ভিতরে যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট গুলো কিন্তু একদম হেটারোজিনিয়াস কম্পোনেন্ট। আপনি খুব টেকনিক্যাল লেভেলে যদি যান, আমার ইনফ্রাস্ট্রাকচারে যা আছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে সেটা নাই। আমার ইনফ্রাস্ট্রাকচারে যে জিনিসটা আছে, সেই জিনিসটা যদি আপনার ইনফ্রাস্ট্রাকচারে ইকুয়াল না থাকে, তাহলে আমি আর আপনি যেটা হবে, হয় আমি বেশি রিস্ক হয়ে যাব, আপনি কম রিস্ক হয়ে যাবেন, আর আপনি বেশি রিস্ক হয়ে যাবেন, আমি কম রিস্ক হয়ে যাব। সো সবাই যেহেতু একটা বিগ ইকোসিস্টেমের পার্ট, সো সবাইকেই একটা মিনিমাম বেসলাইন রিকোয়ারমেন্ট আমাদেরকে ফুলফিল করতে হবে। যেহেতু আমরা সবাই একই জায়গায় কানেক্টেড, একইভাবে কানেক্টেড, একটা মোবাইল ডিভাইসে যদি কোনো একটা ম্যালওয়্যার ঢুকে, সেই ম্যালওয়্যারটা আমার মোবাইল থেকে আমার অপারেটর হয়ে আমার যে অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে যে হিট করবে না, সেটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখন এই ইকোসিস্টেমটার ভেতরে যদি যত বেশি ইমব্যালেন্স থাকবে, আমাদের জন্য তত বেশি রিস্ক। ফাইনালি আপনি যদি দেখেন, আমাদের ইনফরমেশন সিকিউরিটির সাথে যে ইমোশনটা, এই ইমোশনটা আমাদের নাই, আমরা এওয়ার, আমরা বলি অ্যাওয়ারনেস সেশন করব, আমরা অ্যাওয়ার করব, সাইবার অ্যাওয়ারনেস মান্থ। আমরা সবাই জানি যে আমার সিকিউরিটি মানে কি জিনিস, সিকিউরিটি ব্রেক হলে কি হয়, এটার কনসিকুয়েন্স কি, এটার পেনাল্টি কি, এটার যদি প্রেজেন্ট থাকে তাহলে আমার কি হবে, এটা যদি প্রেজেন্স না থাকে তাহলে কি হবে, এগুলো সবাই জানি আমরা, এগুলো সবই এওয়ার আসি। বাট আমাদের মধ্যে এই অ্যাওয়ারনেসের যে ইম্প্যাক্ট, অ্যাওয়ারনেসের যে প্রতিফলন, সেই প্রতিফলনটা আমাদের ভিতরে নাই, এই ইমোশনটা নাই। আমি এই জিনিসটা একটু অন্যভাবে বলতে চাই, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। অনেকে দেখবেন যে নামাজ পড়ে, অনেকেই একদম টাইমলি নামাজ পড়ে, অনেকে দেখবেন যে কাজা নামাজ পড়ে, অনেকে দেখবেন যে গাড়ি চালাচ্ছে, গাড়ি থামায় নামাজ পড়ে। কেন? বিকজ দে হ্যাভ দেয়ার ডিফারেন্ট টাইপ অফ ইমোশন। অনেকে মনে করে যে ঠিক আছে, কাজা পড়লে কোনো সমস্যা নাই, এটা তার এক ধরনের ইমোশন। অনেকে বলে যে না, আমার নামাজ টাইমে পড়তে হবে, এটা এক ধরনের ইমোশন। সো ইনফরমেশন সিকিউরিটির প্রতি আমাদের যে ইমোশন, সেই ইমোশনে আমাদের প্রচুর ঘাটতি আছে। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলে, 20 বছরের উপরে আমার এক্সপিরিয়েন্স এই ফিল্ডে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমাদের ইমোশনটা নাই। আমাদের অ্যাওয়ারনেস আছে, ইমোশনটা নাই। তার ফলে কি হয়? তার ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস লঞ্চ করি, তখন ওই প্রোডাক্ট বা সার্ভিসের জন্য সিকিউরিটি রিকোয়ারমেন্টগুলো কি, এগুলো আমরা পারতপক্ষে, কেউ যদি গায়ে পড়ে এসে না বলে, আমরা এটা নিয়ে পাত্তা দিই না।
পাত্তা দেয় না। এখন মনে করেন যে একটা সিনারিও আসলো যে হ্যাঁ আমার এই সিস্টেমটাকে কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখতে হবে, সেটার মধ্যে আমার এখানে একটা এজেন্ট ইনস্টল করতে হবে। এখন এই এজেন্ট ইনস্টল করার পরে আমি এটা থেকে লগ পাবো, সেই লগ অ্যানালাইসিস করবো, তারপরে আমি আপনাকে রিপোর্ট করতে পারবো যে সিস্টেমটা গুড অর ব্যাড বা এটার মধ্যে কিছু হচ্ছে কি হচ্ছে না। ইমিডিয়েটলি অপারেশনাল লুক বলে কি যে এটার মধ্যে যদি আপনি এই এজেন্ট ইনস্টল করলেন, এটার মধ্যে যে লোডটা পড়বে সেই লোড আমার সিস্টেমের ক্যাপাসিটির মধ্যে নাই। এটা মানেটা হচ্ছে যে আপনি যখন সাইজিং করছেন, সাইজিং করার সময় আপনি আসলে সিকিউরিটিকে মাথায় নেন নাই। আরেকটা সিনারিও আমি বলি, সেটা হচ্ছে যে আমাকে আগামী মাসের 5 তারিখের মধ্যে এই প্রোডাক্ট লঞ্চ করতে হবে। এখন আপনি যদি ভালনারেবিলিটি স্ক্যান করতে গিয়ে আমাকে 3 মাস সময় লাগায় বেশি দেন, এগুলো ফিক্স আপ করতে আমার যদি 3 মাস সময় লাগে, আমি তো প্রোডাক্টের 3 মাস পিছাই যাবো, আমি তো পিছাইতে পারবো না। তার মানে হচ্ছে আপনি যখন প্রোডাক্ট প্ল্যান করছেন, এই প্ল্যান করার সময় আপনি আসলে সিকিউরিটি ওই হার্ডেনিং পার্টটা, সিকিউরিটি রিকোয়ারমেন্টটা ফুলফিল করার জন্য যে টাইমটা দরকার, সেই টাইমটা আপনি কনসিডার করেন নাই। কেন কনসিডার করেন নাই? বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ইমোশন। আপনি জানেন এখানে একটা সিকিউরিটি রিকোয়ারমেন্ট আসতে পারে, যেহেতু কেউ গায়ে পড়ে আসা বলতেছে না, সো এটা লেটস কিপ ইট অ্যাজ ইট ইজ। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 5 তারিখের মধ্যে প্রোডাক্ট লঞ্চ করতে হবে, আমি লঞ্চ করে দিলাম। এই ইমোশনটা আমাদের দরকার, আমাদের মধ্যে এই ইমোশনটা গ্রো করতে হবে, হুইচ ইজ ভেরি মাচ অ্যাবসেন্ট। আরেকটা জিনিস, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের মধ্যে প্রফেশনালিজমের মধ্যে অভাব আছে। আমরা আসলে খুব বেশি প্রফেশনালিজম দেখাইতে পারি না ইনফরমেশন সিকিউরিটি কনসার্ন। যদি আপনি ইনফরমেশন সিকিউরিটি বলেন, আমি আদার্স কম্পোনেন্টের কথা বলছি না, আমাদের মধ্যে প্রফেশনালিজমের একটু অভাব আছে। আচ্ছা, কারেন্ট সিনারিও গেল। এখন যদি আমরা একে ওভারকাম করতে চাই, আমাদের আসলে কি করতে হবে? আমাদের আসলে বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ন্যাশনাল লেভেলের একটা টপ বডি আমার দরকার, যারা কিনা সবাইকে ডিরেক্টিভ দিতে পারবে, যাদের কিনা সবার প্রতি অধিকার আছে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের কথা ধরেন, তাহলে তার এরিয়া, তার স্কোপ, তার শাসন করার যে স্কোপ, এটা কিন্তু লিমিটেড। উনি এর বাইরে কাজ করতে পারবে না। আবার বিটিআরসির কথা যদি ধরেন, তারও কিন্তু স্কোপ লিমিটেড, এইটুকের বাইরে সে কাজ করতে পারে না। তাহলে আমি কি করছি, টেলকোতে কি হচ্ছে, এমএফএস অথবা ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলোতে কি হচ্ছে, এটা কিন্তু দুইজনের প্রতি অন্ধকার, একেবারে অন্ধকার। আমি কি আদৌ অর্গানাইজেশন, আমি কি আদৌ গভর্নমেন্টের যে রিকোয়ারমেন্ট সিকিউরিটি সেটা কি ফুলফিল করছি? নো ওয়ান ইজ মনিটরিং দ্যাট। ব্যাংক কি সেটা করছে? নো ওয়ান ইজ মনিটরিং দ্যাট। বাংলাদেশ ব্যাংক ইন্ডিভিজুয়ালি মনিটর করতেছে, কিন্তু ওভারঅল কি আমরা এটা করতেছি? আমরা ওভারঅল করতেছি না, বা করলেও আমরা জানি না। কেন? বিকজ ন্যাশনাল লেভেল থেকে আমাদেরকে সবাইকে মনিটরিং করতে পারে, সবাইকে শাসন করতে পারে, সবাইকে ডিরেক্টিভ দিতে পারে, এরকম একটা অর্গানাইজেশন আমাদের দরকার। সেটা কি? সেটা হচ্ছে এরকম হতে পারে যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, এটা হতে পারে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি। এই ধরনের কিছু অর্গানাইজেশন, তারা কিন্তু সবাইকে ডিরেক্টিভ দিতে পারে যে তোমরা কিন্তু আমার কান্ট্রির যে রিকোয়ারমেন্ট এটা ফুলফিল করবা, তারপরে তোমার বিজনেসেরটা ফুলফিল করবা। তুমি বিজনেসেরটা ফুলফিল করেই যে তুমি যদি বলে ফেলো যে আই এম সিকিউর, তাহলে হবে না। কারণ তুমি বাংলাদেশে বসে বিজনেস করছো, তোমার অবশ্যই এই দেশের যে রিকোয়ারমেন্ট আছে সিকিউরিটি, সেটা ফুলফিল করেই তোমাকে বিজনেস করতে হবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, লেবার ল। আপনি যে ধরনের কোম্পানিতে চাকরি করেন, রিগার্ডলেস অফ দ্য বিজনেস, আপনি এফএমসিজি, আর আপনি ব্যাংক, এমএফএস অর টেলকো, হোয়াট এভার ইউ আর, আপনি বিদেশ থেকে যদি এসে থাকেন, আপনি দেশি কোম্পানি যদি হয়ে থাকেন, আপনাকে কিন্তু লেবার লটা মানতে হবে। আপনি বিদেশ থেকে আসতে পারেন, সমস্যা নেই, আপনাকে লেবার ল মানতে হবে। কেন মানতে হবে? এটা আমি আইন করে দিছি, এই কান্ট্রিতে বিজনেস করবা, এই কান্ট্রির লেবার ল মানতে হবে। সো আমাদের ওইরকম একটা আইন দরকার, এই কান্ট্রিতে বিজনেস করবা, এই কান্ট্রির সিকিউরিটি রিকোয়ারমেন্ট মিট করে তারপর তোমাকে বিজনেস করতে হবে। তুমি শুধু তোমার গভর্নমেন্টেরটা বা তুমি শুধু তোমার অর্গানাইজেশনের সিকিউরিটি রিকোয়ারমেন্ট মিট করবা, এটা হবে না, আমার তো তোমাকে মিট করতে হবে। সো ন্যাশনাল লেভেল থেকে আমার একটু আর্কিটেকচার দরকার, যারা কিনা আমাদেরকে একটা পাথ দেখাইতে পারবে, দিস ইজ হাউ ইউ নিড টু অ্যাচিভ দ্য কান্ট্রিজ সিকিউরিটি রিকোয়ারমেন্ট। আগে রিকোয়ারমেন্টটা দিবে উনি আমাকে, যে এইটা হলো আমার রিকোয়ারমেন্ট, এবং দিস ইজ হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট অর ইউ ক্যান প্র্যাকটিস ইট। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটাকে প্রায়োরিটাইজ করতে হবে। আপনি একটা সিকিউরিটি রিকোয়ারমেন্ট আপনি বলে দিচ্ছেন, আপনার একটা ফ্রেমওয়ার্ক আছে, আপনার একটা গাইডলাইন আছে, কিন্তু এটা দেওয়ার পরে একটা ডেমি অফিসিয়াল লেটার দিচ্ছেন বা একটা অফিসিয়াল লেটার দিচ্ছেন, প্রত্যেকে একটা অফিসিয়াল লেটার দিয়ে বলতেছেন এটা করতে হবে, আমাদের কিন্তু এটা কোনো ফলো আপ নাই, বা আমরা ওইটা আদৌ করতেছি না, করতে কি আমাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কোনো কনফ্লিক্ট হচ্ছে কিনা, আমরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে কোনোভাবেই কারোরই মনিটরিং এর মধ্যে নাই। টেলকো কেউ মনিটর করে না। বাংলাদেশ ব্যাংক হয়তো এমএফএস গুলাকে বা ব্যাংক গুলাকে অনেকটা মনিটর করে, বাট সেটা ইন্ডিভিজুয়াল, সেট ইজ নট ফর দ্য কান্ট্রি পার্সপেক্টিভ। সেটা হয়তো এরকম হতে পারে যে ব্যাংকের রিকোয়ারমেন্ট,
সেটা আমরা বলি যে ব্যাংকের, বাংলাদেশ ব্যাংকের কমপ্লায়েন্স। আমার বন্ধু বান্ধব যারা আছে, প্রফেশনাল কলিগ যারা আছে, তারা সবাই বলে এটা বাংলাদেশ ব্যাংকের রিকোয়ারমেন্ট। ঠিক আছে, আমরা কখনো বলতে শুনি না দিস কান্ট্রিজ রিকোয়ারমেন্ট। এটা বলতে শুনি না কেন? বিকজ দি থিং হ্যাজ বিন গন ফ্রম বাংলাদেশ ব্যাংক, দ্যাটস ওয়াই দে আর সেইং ইট ইজ বাংলাদেশ ব্যাংক রিকোয়ারমেন্ট। কিন্তু এটা যদি ডিজিটাল সিকিউরিটি এজেন্সির কাছ থেকে যেত, তাহলে আমরা বলতাম এটা ন্যাশনাল লেভেল রিকোয়ারমেন্ট, সো ইউ হ্যাভ টু ফুলফিল ইট, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ ইট। এটা প্রায়োরিটাইজ করতে হবে। এটা প্রায়োরিটাইজ না করলে আমাদের আসলে বেসিক্যালি সবকিছুই থাকবে, কিন্তু কিছুই ভালোভাবে থাকবে না, এরকম হবে আর কি। হারমোনাইজেশন ইন দ্য ইকোসিস্টেম। হারমোনাইজেশন বলতে আমি একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে সবারই একই টার্গেটে কাজ করতে হবে, সবারই একই টার্গেটে কাজ করতে হবে। আমার টার্গেট একরকম, আপনার টার্গেট একরকম, এরকম হলে হবে না। সবার টার্গেট একরকম। আমরা সবাই জানবো আমার কাছে কান্ট্রি কি চায়, আমরা সবাই এটা জানবো কান্ট্রি আমার কাছে কি চায়। ব্যাংকের লোকজনও জানবে, এমএফএস এর লোকজনও জানবে, টেলকো জানবে, আইএসপি জানবে, সবাই জানবে যে কান্ট্রির সিকিউরিটি রিকোয়ারমেন্ট হচ্ছে এইটা। এইটা যদি আমরা সবাই একই সাথে একইভাবে জানি, তাহলে আমাদের এই ইকোসিস্টেমের ভিতরে একটা হারমোনাইজেশন আসবে। তারা হয়তো আমাকে জিজ্ঞেস করবে যে এই 5 এই রিকোয়ারমেন্টটা আপনার কিভাবে ফুলফিল করছেন। আমরা বলে দেবো যে আমরা এইভাবে রিকোয়ারমেন্টটা ফুলফিল করছি। এখন কিন্তু এই জিনিসটা নাই। ব্যাংকের লোকজন সার্টিফিকেট কিভাবে ম্যানেজ করতেছে, এইভাবে ম্যানেজ করতেছে। টেলকো লোকজন সার্টিফিকেট ম্যানেজ করতেছে, এইভাবে ম্যানেজ করতেছে। সো তারপরে আপনি যেমন ধরেন যে টেলকোতে অনেক জিনিসপত্র আছে যেগুলো আবার ব্যাংকের জন্য প্রযোজ্য না, ব্যাংকের যেগুলো রিকোয়ারমেন্ট আছে সেগুলো টেলকোর জন্য প্রযোজ্য না। সো এই যে গ্যাপ, আমার জন্য যেটা অ্যাপ্লিকেবল তোমার জন্য সেটা অ্যাপ্লিকেবল না, তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা আমার জন্য অ্যাপ্লিকেবল না, এইখানে আমাদের যে গ্যাপ আছে এইগুলাও কিন্তু করতে হবে, হারমোনাইজ করতে হবে। আবার কিছু জিনিসপত্র আছে কমন, যে ঠিক আছে কান্ট্রিজ পার্সপেক্টিভে, বিজনেস পার্সপেক্টিভে এগুলো আমার কাছে কমন। এই অ্যাক্টিভিটিগুলো আমরা সবাই একই রকম ভাবে করতে চাই, একই রকম ভাবে করতে চাই, সো দ্যাট কান্ট্রি ক্যান গেট এ বেটার ফিল ফ্রম আস, কান্ট্রি ক্যান গেট এ বেটার ফিল ফ্রম আস। এখন আপনার একটা সিস্টেম আছে বা আপনার যে নেটওয়ার্ক আছে, আপনার নেটওয়ার্কের মধ্যে মনে করেন যে ইডিআর এজেন্ট আছে, আমার এখানে ইডিআর এজেন্ট নাই। কেন নাই? কেউ আমাকে কিছু বলে নাই, সেজন্য আমি ইডিআর এজেন্ট দেই। আপনার হয়তো টাকা আছে, আপনি ইডিআর এজেন্ট দিচ্ছেন, আপনার যদি বিজনেসের কনসার্ন আছে সেই জন্য আপনি হয়তো দিচ্ছেন। কান্ট্রি লেভেলে যদি কিছু বলা হইতো যে হ্যাঁ তোমাকে ইডিআর বসায় কাজ করতে হবে, ইডিআর এর যে লগ সেটা আমরা মনিটর করতে চাই, সেটার আমরা লগ চাই, তাহলে আমরা সবাই এই কাজটা করতাম। আমাদের কেউ কিছু বলে না, আমরাও করি না, তবে হারমোনাইজেশনটা অ্যাবসেন্ট। এই প্রত্যেকটা ইকোসিস্টেমের ভিতরে হারমোনাইজেশন আনতে হবে, হুইচ ইজ ভেরি চ্যালেঞ্জিং। সেটিং আপ বেসলাইন। এখন আমি একটু আগে যেটা বললাম যে এক একজনের বিজনেস অবজেক্টিভ এক এক রকম, বাট কান্ট্রির টার্গেট একই রকম। তো কান্ট্রির যদি টার্গেট একই রকম হয়, সেক্ষেত্রে আমাকে একটা মিনিমাম বেসলাইন বলে দিতে হবে কান্ট্রির অথরিটি থেকে, যে দিস ইজ দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট দ্যাট ইউ নিড টু ফুলফিল। তুমি রিগার্ডলেস অফ দ্য বিজনেস প্যাটার্ন অর বিজনেস মডালিটি, তুমি কিভাবে থাকো, কিভাবে করো, কি করো, আই ডোন্ট কেয়ার, হোয়াট এভার ইট ইজ, এই মিনিমাম বেসলাইনটা তোমাকে মিট করতে হবে। এই বেসলাইনটা আমার দরকার। সেটা কার কাছ থেকে আসবে? সেটা অবশ্যই গভর্নমেন্টের কাছ থেকে আসতে হবে, গভর্নমেন্টের টপ লেভেল অর্গানাইজেশন থেকে আসতে হবে, যারা কিনা টোটাল বাংলাদেশের এই সিকিউরিটি রুলিংটা করবে, নট ইন এ সেক্টর স্পেসিফিক। একটা হচ্ছে ইনফোর্সমেন্ট। এখানে আমাদের একটা বড় ঘাটতি আছে, আমরা ইনফোর্সমেন্ট আমাদের জরুরি। ঠিক আছে, আপনি বেসলাইন সেট করে দিলেন, আপনি বললেন হারমোনাইজেশন করতে হবে, আপনি একটা আর্কিটেকচার ডিজাইন করে দিলেন, আপনি একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দিলেন, আপনি আপনার রিকোয়ারমেন্টটা খুব সুন্দর করে বললেন, কিন্তু এটার ইনফোর্সমেন্টটা যদি স্পেসিফিকলি না হয়, আপনি একটা এতগুলো ডকুমেন্ট তৈরি করছেন, এত বড় একটা অর্গানাইজেশন, আপনি এটা ইনফোর্স করবেন, ইনফোর্স করার ওয়েটা আপনাকে বলতে হবে। সেটা আপনি নিজে অর্গানাইজেশনে গিয়ে ইনফোর্স করতে পারেন, আপনাকে বাইরে থেকে দূরে বসে মনিটর করতে পারেন, আপনি বলতে পারেন যে আমাকে 1 মাস পর তুমি রিপোর্ট দিবা, অথবা আপনি এটাও বলতে পারেন যে আমি 1 মাস পর তোমার এখানে গিয়ে আমি অডিট করব, অথবা তোমার এই লগের মধ্যে আমাকে অ্যাক্সেস দিতে হবে, হোয়াট এভার ইট ইজ, বাট ইউ মাস্ট হ্যাভ দ্য কন্ট্রোল ফর দ্য এনফোর্সমেন্ট অফ দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং, যেটা আমরা বললাম আর কি। হ্যাঁ, কি হচ্ছে এখন এরকম হতে পারে, মানুষের মধ্যে তো সবসময় একটা ভয় থাকে, বিজনেসের একটা ভয় থাকে, আমার এখানে একটা ফ্রড ধরা পড়লো, সে 1 কোটি টাকার একটা ফ্রড ধরা পড়লো, এটাকে আমি কি অথরিটিকে জানাবো না জানাবো না? এটার মধ্যে আমার সবসময় কনফিউশন থাকে। কনফিউশন থাকার দরকার নাই, আপনি ফুল অ্যাক্সেস নিয়ে নেন সবার কাছ থেকে, ফুল অ্যাক্সেস নিয়ে আপনি নিজে বসে, আপনার হিউম্যান রিসোর্সের কোনো অভাব নাই, গভর্নমেন্ট যখনই চায় তখনই অনেক কিছু করতে পারে। আপনি যদি কন্টিনিউয়াস সবাইকে মনিটর করেন, আপনি নিজে বুঝতে পারবেন যে কোন সেক্টরে কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, ইমিডিয়েটলি আপনি ডিটেক্ট করতে পারেন। সো ইনফোর্সমেন্টের পাশাপাশি আপনাকে কন্টিনিউয়াস মনিটরিংটা করতে হবে, যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য অর্গানাইজেশন, কোথায় কি হচ্ছে,
তাহলে আপনি সম্যক একটা ধারণা পাবেন। এবং এটার একটা সুবিধা হচ্ছে ইন কেস আল্লাহ না করুক, যেমন কোন একটা টেলকো অথবা কোন একটা ব্যাংকে আপনি একটা কিছু দেখতে পাচ্ছেন, একটা মনিটরিং এর আপনি দেখতে পাচ্ছেন, ইমিডিয়েটলি আপনি একটা অ্যাকশন নিতে পারবেন। হাউ টু ব্লক ইট, হাউ টু কোয়ারেন্টাইন ইট, এন্ড হাউ টু রিমুভ ইট, যাতে করে বেশি না ছড়া যায়। আপনি যদি ওই মনিটরিংটা যদি আপনার কাছ থেকে না করতে পারেন, তাহলে কিন্তু মানে এটা ইফেক্টিভ হবে না, এনফোর্সমেন্টটা ইফেক্টিভ হবে না। হয়তো আপনার কোনো কন্ট্রোল নাই, XYZ ব্যাংকের মধ্যে এরকম একটা ম্যালওয়্যার পাওয়া গেছে যেটা কিনা অটোমেটিক্যালি ট্রানজেকশন করতেছে। এই ম্যালওয়্যারটা আরেকটা ব্যাংকেও ছড়া যেতে পারে, কারণ এই ব্যাংক যে ব্যাংকে প্রথম ধরা পড়ছে, এই ব্যাংক তো কখনোই বলবে না যে আমার এখানে একটা ম্যালওয়্যার ধরা পড়ছে, সো তোমরা কেয়ারফুল হয়ে যাও। এটা বলবে না, এটা বলার কথা না। সো এই যে আপনি যে একটা গেটওয়ে, আপনি যে সবকিছুতেই অ্যাক্সেস পাচ্ছেন, আপনি যে সবকিছুতেই কন্ট্রোল করতেছেন, এটার একটা অ্যাডভান্টেজ আমরা পাবো। XYZ ব্যাংকে ম্যালওয়্যার ধরা পড়ছে, ঠিক আছে, বাকি সবগুলো ব্যাংকে তুমি সাবধান করে দাও। যেটা আপনার, আমি ডিজিটাল সিকিউরিটি এজেন্সি বা ওই রকমের এজেন্সি যারা আছে তাদের কাজটা বলতেছি, যে তারা আসলে আমাদের জন্য কিভাবে হেল্প করতে পারে এখানে। স্কিল রিসোর্স, আমাদের স্কিল রিসোর্সের খুব আমরা স্কিল রিসোর্স আমাদের দরকার, কারণ এটা একটা কান্ট্রির পার্সপেক্টিভে যেহেতু আমরা চিন্তা করতেছি, সো স্কিল রিসোর্সের ডেফিনেটলি আমাদের একটা গাইডলাইন থাকতে হবে যে হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস। আমার কান্ট্রির অবজেক্টিভ ফুলফিল করার জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনে কি ধরনের স্কিলড রিসোর্স থাকতে হবে, সেটার একটা গাইডলাইন আমাদের দরকার আছে, যাতে করে আমরা ওই পাথটা ফলো করতে পারি। আমরা বলতেছি স্কিলস, আমরা বলতেছি আমার সিসা লাগবে, আমরা বলতেছি সিএসএসপি লাগবে, ভেরি গুড। গত 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে আমি একটা সেশনে অংশগ্রহণ করলাম। বাংলাদেশ ব্যাংক একজন বললো তারা নাকি বাংলা ব্যাংকগুলোতে বলছে তাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ট্রেনিং করাইতে হবে, বা ম্যালওয়্যার অ্যানালিসিস ট্রেনিং করাইতে হবে। তো এখন এই যে আপনি বলে দিচ্ছেন, বলে দেওয়ার পরে আপনি কয়টা ব্যাংক করলো না করলো সেটা আপনাকে মনিটর করতে হবে। এখন এটা আপনি আপনার সেক্টরটা মনিটর করলেন, টেলকোতে কি হবে, আইএসপি গুলোতে কি হবে, তার কি আদৌ এটা করার মতো মানে অবস্থায় আসে না নাই, হোয়াট এভার ইট ইজ। আপনি যদি আরো উপর লেভেল থেকে বলেন তাহলে হ্যাঁ তোমারও এটা লাগবে, তাহলে আপনি বলতে পারেন যে ঠিক আছে এটা লাগবে, তো আমরা এটা করে ফেলি। সো দিস ইজ হাউ উই নিড টু মুভ এহেড। আচ্ছা, চ্যালেঞ্জ গুলা কি কি? আমাদের এগুলোতে চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ গুলো হচ্ছে, আপনি যদি দেখেন আমাদের সবকিছু কিন্তু এখন মোবাইল বেসড, সবকিছুই মোবাইল বেসড। আমরা আমার কাছে মোবাইল নাই মানে হচ্ছে যে আমি আউট অফ দা সিন, এরকম একটা মানে অবস্থায় চলে গেছি আমরা। মোবাইলে ডেটা না থাকলে মনে হয় যে আই এম ডেড, মানে এরকম একটা অবস্থায় চলে গেছে। এবং এটার ইনক্রিজ, নাম্বার অফ মোবাইল সেটের ইনক্রিজ কিন্তু একদম জিওমেট্রিক, মানে এটার কোনো ফর্মুলা নাই। গত বছর, এই বছর, তার আগের বছর এখানে আপনি কোনো ট্রেন্ড খুঁজ করতে পারবেন না, যেটা একটা আপওয়ার্ড ট্রেন্ড বা এটা একটা কোনো সমীকরণের মধ্যে ফেলা যাচ্ছে না কি, এত মোবাইল সেট। এবং মোবাইল সেটের গ্রোথ তো ঠিক আছে, বাট কম দামি সেট থেকে বহু মানে বেশি দামি সেটের মানে হেটারোজিনিয়াস টাইপের মোবাইল সেট আছে। কোনোটার মধ্যে হয়তো এরকম আছে যে একটা লোক না জেনে এটার মধ্যে অনেকগুলো ম্যালওয়্যার টাইপের সফটওয়্যার ইনস্টল করে ফেলছে, সে জানে না, সে হয়তো এটাও বুঝে না যে এই সফটওয়্যারটা দিয়ে আসলে ইম্প্যাক্টটা কি। আচ্ছা, তার মোবাইল সেট থেকে যদি এটা বের হয়ে যায়, এটা বের হলে যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এটাও হয়তো তার কোনো ধারণা নাই। পপুলারিটি অফ আইওটি ডিভাইস, আমাদের কিন্তু প্রচুর আইওটি ডিভাইস আসছে, প্রচুর আইওটি ডিভাইস আছে। আইওটি ডিভাইস এমনিতেই ছোট একটা জিনিস, তার মধ্যে একটা অপারেটিং সিস্টেম থাকে, এখন তার মধ্যে তো আসলে খুব বেশি সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা যায় না। সো এটা আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। প্রচুর আইওটি ডিভাইস আসছে আমাদের এখানে, আমাদের বিশেষ করে ভেহিকল ট্র্যাকিং সিস্টেম আছে, আরো অনেক ইয়ে আছে, কর্পোরেট লেভেল আরো অনেক ধরনের আইওটি ডিভাইস আছে, তো যেগুলো এখন খুব খুব মানে র্যাপিডলি গ্রোয়িং আর কি। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে যে আমরা এতগুলো আইওটি ডিভাইস মানে কিভাবে ম্যানেজ করবো। একটা হচ্ছে এই যে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ফিশিং এর যে ব্যাপারটা, এই ফিশিং এর ব্যাপারটাতে কিন্তু আমাদের কন্ট্রোল একেবারেই কম। আমরা ফিশিং খুব বেশি ক্যাম্পেইন করি না, আমরা করি, অস্বীকার করতেছি না, বাট খুব বেশি ক্যাম্পেইন আমরা করি না। ফিশিং দিয়ে কি হইতে পারে, একটা সিমুলেশন, মানুষকে যদি একটা সিমুলেশন দেখানো যায়, দেখলে পরে তাদের কিন্তু মানে মনের মধ্যে একটা ভয় আসে। আপনি যদি শুধু বলেন যে ফিশিং মানে হচ্ছে এই, আপনার ইউজার নেম পাসওয়ার্ড, আপনার ক্রেডিট কার্ড নাম্বার, সিভিবি নাম্বার চুরি করে নিয়ে যাবে, এইটুকে যতটুকু ইমোশন আসে, আপনি যদি একটা প্র্যাকটিক্যালি করে দেখাইতে পারেন, সেটা আপনার জন্য আরো বেশি ইফেক্টিভ। যে হ্যাঁ এরকম একটা কিছু হয়, সো আমাকে ক্লিক করতে হলে আমাকে খুব সাবধানে ক্লিক করতে হবে। সো এইখানে হয়তো বা আমরা আইসাকা বলেন বা গভর্নমেন্টের পাশাপাশি আইসাকা প্লাস যে সিসিএ ফাউন্ডেশন, এরা কিন্তু এইখানে খুব ভালো কাজ করতে পারে আমরা
এইখানে একটা ভালো কাজ করার সুযোগ আছে। একটা দ্বিতীয় কথা হচ্ছে যে এখন এত বেশি টুল হয়ে গেছে দুনিয়াতে, সবাই এই হ্যাকিংটা করতে চায়। মনের ভিতরে তাদের মধ্যে সবসময় একটা ফিল করে, মানে এক্সাইটমেন্ট ফিল আছে, যেটা হচ্ছে যে আমি একটা মেশিনের মধ্যে উইদাউট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছি, অ্যাডমিন প্রিভিলেজ পাই যাচ্ছি। এটা এর চেয়ে ভালো সুখের কি হইতে পারে? এই যে একটা ইমোশন, এই ইমোশনের জন্য কিন্তু লোকজন কিন্তু এই হ্যাকটিভিজমের প্রতি ঝাঁপায় পড়ছে। এবার আপনি যে কার হাতে ধরা খাবো, নোবডি নোস। এগুলা কিন্তু মানে ঠেকানোটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ এগুলো নিয়ে প্রচুর কাজ করতে হবে। আমরা যেভাবে যাচ্ছি বা যেভাবে কাজ করতেছি, এইভাবে কাজ করলে আসলে বেসিক্যালি হয়তো একটা সময় পরে যে সবকিছু আনম্যানেজ হয়ে যাবে, আমরা তখন কিছুই ম্যানেজ করতে পারবো না, আমাদেরকে একটা ডিজাস্টারের মুখোমুখি হতে হবে। আর দেখেন, কন্টিনিউয়াস মনিটরিং কথা তো আমি বললামই। আরেকটা হচ্ছে আমরা কিন্তু প্রচুর ইন্টিগ্রেশনের দিকে যাচ্ছি। এমএফএস এর সঙ্গে আমাদের ইন্টিগ্রেশন, আমাদের বিভিন্ন টাইপের কন্টেন্ট প্রোভাইডারের সাথে ইন্টিগ্রেশন, আমাদের টেলকোর সঙ্গে ব্যাংকের ইন্টিগ্রেশন। কোথায় ইন্টিগ্রেশন নাই? ইন্টিগ্রেশন যত বেশি রিস্ক তত বেশি, এটা আপনি নিজেও বুঝেন। যত বেশি ইন্টিগ্রেশন তত বেশি রিস্ক। সো এই কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন ইন্টিগ্রেশনটা হচ্ছে কার সাথে? ব্যাংকের সাথে টেলকো। আমি বারবার ব্যাংক আর টেলকো বলতেছি বিকজ যেটা প্রাইম আমাদের সেক্টর। সো ব্যাংকের সাথে টেলকো। এখন টেলকো জানে না ব্যাংকের সিকিউরিটি রিস্ক কেমন, ব্যাংক জানে না টেলকোর সিকিউরিটি রিস্ক কেমন আছে, আমি যার সঙ্গে কানেক্টিভিটি চাচ্ছি তার রিস্কটা কেমন। সো এইটা আমাদের জন্য একটা বড় মানে প্রবলেম হয়ে দাঁড়াইছে আর কি। সো এই যত বেশি ইন্টিগ্রেশন তত বেশি রিস্ক। এটা কিন্তু ইন্টিগ্রেশনটা একটা বাইপাস করতে পারবো না আমি, আমাকে ইন্টিগ্রেশন যাইতে হবে। সো ইন্টিগ্রেশন যদি চাই, আমি যাইতে হবে আমাকে খুব কন্ট্রোলড ওয়েতে। সেই কন্ট্রোলড ওয়েতে আমরা যাচ্ছি কিনা, আমরা কিন্তু যাচ্ছি না। সো এটাও আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, যে হাউ ক্যান আই গো থ্রু এ কন্ট্রোলড কানেক্টিভিটি। যেমন আমি সেদিন আমি একটা সঙ্গে কথা বললাম, কোন একটা কার্ড প্রসেস করে এরকম একটা কোম্পানির সঙ্গে কথা বললাম। তাদেরকে আমি একটা রিকোয়ারমেন্ট দিয়েছি, আপনি যাদের সঙ্গে কানেক্টিভিটি আসছে তাদের রাউটারের সঙ্গে আপনার রাউটারের কানেক্টিভিটি আছে, আর আপনি আইপি-সেক ভিপিএন করতেছেন, আপনার রাউটারের সঙ্গে তার যে রাউটারের কানেক্টিভিটি, তার রাউটারের কনফিগারেশন কি, আপনার রাউটারের কনফিগারেশন কি, আপনার সিকিউরিটি সেটিংস কি, ওনার সিকিউরিটি সেটিংস কি। তো উনি আসলে বেসিক্যালি কিছু বলতে পারতেছিলেন না। আমি বললাম, উনার রাউটারের কনফিগারেশন বা সিকিউরিটি রিস্ক, আপনার রাউটারের সিকিউরিটি রিস্ক, আপনারটা উনি জানেন না, উনারটা আপনি জানেন না, আপনি অযথা কানেক্ট করে দিলেন উইদাউট নোয়িং এনিথিং। এটা তো হবে না। অ্যাটলিস্ট আপনার ইনফরমেশন তার সঙ্গে শেয়ার করতে হবে, তার ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করতে হবে, যে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, আমার সঙ্গে তোমার কানেক্টিভিটি হতে হলে তোমাকে এই রিকোয়ারমেন্ট ফুলফিল করে তারপর আমার সাথে কানেক্ট হতে হবে। ওনারও একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে আপনাকে কানেক্ট হতে হবে। আমরা কিন্তু এই জিনিসটাতে যাচ্ছি না, আমরা আইপি-সেক একদম আইপি-সেক করে দিচ্ছি, কিন্তু ইভেন্চুয়ালি যেটা হচ্ছে যে ওনার রিস্কটা আপনার কাছে চলে আসতেছে, আপনার রিস্কটা ওনার কাছে চলে যাচ্ছে। এখন মানে এইটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আর কি। আমাদের কিছু স্ট্রেংথ আছে, আমরা যত এত নেগেটিভ কথা বললাম, আমাদের কিছু স্ট্রেংথ আছে। আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে আমাদের টপ ম্যানেজমেন্টে যারা আছে তারা সবাই আইটি অ্যাওয়্যার। তারা ব্যাপারটা এরকম না যে তারা শুধু মানে বুঝে ফিনান্সিয়াল ব্যাপারটা, তারা কিন্তু আইটি বুঝে। আপনি যে দেখেন আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রী মহোদয়, সবাই কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ডের, তারা জিনিসটা ভালো বুঝে। তাদের এই জিনিসটা বোঝা, এই যে তারা যে ব্যাপারটা বুঝে, এই জিনিসটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। এই জিনিসটা আমাদের ইউটিলাইজ করতে, তারা ফায়ারওয়াল বুঝে, খুব ভালোভাবেই বুঝে, ঠিক আছে, তারা থ্রেট ভালোভাবেই বুঝে, তারা রিস্ক ভালোভাবেই বুঝে, ইম্প্যাক্ট ভালোভাবেই ওনারা বুঝে। আমরা শুধু ওনাদের সামনে যদি প্রেজেন্ট করতে পারি একটা মিনিংফুল ওয়েতে, তাহলে ওনাদের না করার কোনো সুযোগই নাই, এবং আই বিলিভ তারা না করবেন না। তারা ভালোই বুঝে যে আমরা অনেক সিকিউরিটি রিস্কের মধ্যে আছি। আমরা শুধুমাত্র রিপ্রেজেন্টেশনটা আমরা করতেছি না হয়তো, এইটাতে আমাদের মধ্যে একটু কাজ করতে হবে। এটা আমাদের অনেক বড় স্ট্রেংথ। আর পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম পাবেন না, একদম এত হাইলি স্কিল, হাইলি প্রফেশনাল এরকম তিনজন লোক বাংলাদেশের আইটি সেক্টরে বসে আছে। এটা খুব রেয়ার, এটা আমাদের অনেক বড় শক্তি। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে ওনাদের মাইন্ড খুব পজিটিভ। শুধুমাত্র আমাদেরকে বলতে হবে গিয়ে যে দিস ইজ হাউ উই ওয়ান্ট টু ডু ইট, এন্ড দিস ইজ দ্য থিংস দ্যাট উই ওয়ান্ট টু ডু ইট, এন্ড দিস ইজ দ্য কনসিকুয়েন্স। করলে এইটা হবে, না করলে এটা হবে। আমার বিলিভ যে তারা ওনারা কোনোভাবে না করবেন না। তৃতীয় কথা হচ্ছে আমাদের কাজ করার মতো রিসোর্স আছে, আমরা তাদেরকে স্কিলড বানাবো, তাদেরকে আমরা কাজে লাগাবো। এই তিনটা আপনি কোনো মানে ভাবেই একসাথে পাবেন না, বা পাইলেও খুব রেয়ার, বাংলাদেশের মতো এত ইজিলি পাবেন না। এই তিনটা আমাদের স্ট্রেংথ আমার কাছে মনে হয়েছে। সো আমি আর বেশি সময় নিব না, আমি অ্যাকশন প্ল্যানটা বলি। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট লেভেলে হয়তো কাজ করতে হবে আমাদের একটু, বাট অ্যাপার্ট ফ্রম গভর্নমেন্টের সাথে অথবা গভর্নমেন্টের প্যারালাল অথবা গভর্নমেন্টের
কাজ গভর্নমেন্ট করবে, আমরা গভর্নমেন্টকে সাপোর্ট দিব। ইন এডিশন টু দ্যাট আমরাও কিছু কাজ করতে পারি, আমরা সবাই একসাথে বসতে পারি, আমার আসলে কি করা দরকার, আমাদের কি করা উচিত, কি করি নাই আমরা, কি করতে হবে, এই জিনিসগুলো নিয়ে আমাদের একটু বসা উচিত। বসলে পরে যেটা হবে, এক একজনের কাছ থেকে এক একটা আইডিয়া হবে এবং সেটাকে সামারাইজ করলে একটা কনক্রিট জিনিসটা পাওয়া যাবে, ডেফিনেটলি পাওয়া যাবে। কারণ আমাদের প্রফেশনালিজমের ভিতরে একটু গ্যাপ থাকতে পারে, দ্যাট আই এগ্রি, কিন্তু আমাদের এনথুসিয়াজমের মধ্যে কোনো তফাৎই নাই, গ্যাপ নাই। আমরা সবাই কাজ করতে চাই, আমরা চাই উই ওয়ান্ট টু ডু সামথিং টু ডু, আমরা কিছু একটা করতে চাই। বাট যেহেতু আমাদের লিডারশিপ কোনো সমস্যা নাই, লিডারশিপে কোনো প্রবলেম নাই, লিডারশিপ আছে, আমাদের শুধুমাত্র বসতে হবে, বসে শুধুমাত্র বলতে হবে যে আমরা এইগুলো তাদের কাছে প্রপোজ করতে চাই, দ্যাট ইজ দ্য থিং। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মান্থ, ওকে ফাইন, ইজ ইট দ্য অনলি মান্থ হোয়ার উই আর রেজ আওয়ার ভয়েস ফর দ্য সাইবার সিকিউরিটি? টু মি নো। এই মাসটা হচ্ছে সাইবার সিকিউরিটির নেক্সট 1 ইয়ারের প্ল্যানের মাস, যে আমরা নেক্সট 1 ইয়ারে কি করতে চাই সেটার একটা প্ল্যানের মান্থ হচ্ছে এটা। দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং টু মি, এটা আমার কাছে মনে হয়। এই 1 মাস আমরা শুধুমাত্র প্ল্যান করব, দেন রেস্ট 11 মাস আমরা এইটাকে ইফেক্টিভ করবো, এক্সিকিউট করবো, আমরা এগুলো এক্সিকিউট করছি। তাহলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে আসলে 1 বছর আগে আমাদের কি অবস্থা ছিল, 1 বছর পরে আমাদের কি অবস্থা আছে, এটা আমরা বুঝতে পারবো এবং আমাদের জন্য একটা গাণিতিক পাবো আর কি, ফিগার পাবো যে হ্যাঁ আমরা আসলে ইমপ্রুভ করছি না ইমপ্রুভ করি নাই, ইমপ্রুভ না করলে কেন করতে পারলাম না, আর ইমপ্রুভ করলে আসলে কতটা ইমপ্রুভ করছি, এর চেয়েও বেশি করা উচিত ছিল কিনা বা বেশি করতে পারতাম কিনা, কি কি আমাদের এখানে চ্যালেঞ্জ ছিল, এগুলাকে আমরা দূর করতে পারবো কিনা নেক্সট ইয়ারের জন্য। সো এই আমার মানে আর্জ থাকবে সবার প্রতি যে আমাদের আসলে প্ল্যানটা করা দরকার, যে আমরা আসলে কি করতে চাই নেক্সট 1 ইয়ার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো আমরা এখন, আমার আসলে বক্তব্য নাই, তা আমার আসলে বলা যেটা ছিল একটু বলে ফেলছি, এখন আমরা ডিসকাস করতে পারি যে আসলে হোয়াট শুড উই ডু এন্ড হোয়াট উই নিড টু ডু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বোধহয় অনেক সময় নিয়ে ফেললাম। সম্মানিত মডারেটর কেউ বোধহয় আছেন, আমি জানি না এক্স্যাক্টলি। আমি একটু রিকোয়েস্ট করবো যে আমাকে যদি একটু 5 মিনিটের সময় দেওয়া হয়, আমার আরেকটা মিটিং এর জন্য আমাকে লিভ করতে হবে, তাহলে আমি হয়তো 2-3 মিনিট একটু কথা বলতে চাচ্ছিলাম, পারমিশন চাচ্ছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি জি আপনি বলেন প্লিজ। ইকবাল ভাই আসসালামু আলাইকুম। সম্মানিত মডারেটর মহোদয়, আমি বিন্তু ভাই প্রথম দুঃখ প্রকাশ করছি, আমার আরেকটা মিটিং থাকার জন্য আমাকে কয়েক মিনিটের মধ্যে চলে যেতে হবে। সেজন্য আমি ভাবলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টাতে আমার হয়তো 2-1 মিনিটের একটু ভ্যালু অ্যাড করতে পারলে মানে আমি ধন্য হব আর কি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে যে এখানে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। মূলত বর্তমান সময় আমরা জানি যে একটা মাইল্ড অ্যাটাকের একটা সময় আমরা পার করছি, এই সময় এই সাইবার সিকিউরিটির বিষয়টাতে কথা বলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। তো কথা বলার শুরুতেই আমি আসলে কৃতজ্ঞতা জানাই যে গুরুত্বপূর্ণ অ্যাওয়ারনেস মান্থের এই ক্লোজিং এর দিকে আমরা যে বিষয়টা নিয়ে বসছি এবং আমরা রিলেভেন্ট যে লোকগুলো, বিশেষ করে কিনোট স্পিকার শাহাদাত ভাই, উনি যথেষ্ট অভিজ্ঞ একজন মানুষ, অনেক আগে থেকে ওনার সাথে আমার পরিচয় এবং আমি জানি যে উনি এই সেক্টরটাতে দীর্ঘদিন সময় এবং একসময় গভর্নমেন্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের সাথে সংশ্লিষ্টতা ওনার ছিলেন। তো সেই বিষয়ে কিনোটটা পুরোটা আমি শুনলাম খুব মনোযোগ দিয়ে এবং আমার কাছে খুব ভালো লাগে যে উনি খুব স্পেসিফিক্যালি বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে নিয়ে আসছেন যেগুলো আমাদের আসলে অ্যাড্রেসে নেওয়া দেওয়া দরকার। তো আলোচনাটা আমি 1 মিনিটে অন্যদিকে একটু যদি মন নেই, একটা ছোট্ট ইউজ কেস বা স্টোরির মতো বলে, যে একটা ঘরে প্রচন্ড গরম লাগছিল, তো সেখানে 3জন মানুষ বসা ছিল, প্রচন্ড গরম। তো 3জন মানুষের একজন একজনকে জিজ্ঞেস করছিল আসলে রুমের সমস্যাটা কোথায়। একজন চট করে বলে উঠলেন যে এখানে আসলে কোনো ফ্যান নাই। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞেস করলো যে আচ্ছা আমি তো ভালোভাবে জিনিসগুলো দেখতে পাচ্ছি না, প্রবলেমটা কোথায়। আরেকজন বলে ফেললো যে এখানে একটা লাইট দরকার ছিল। আমরা যদি দুইটা কথাকে অ্যাসেস করি ফ্রম সিটিজেন পয়েন্ট অফ ভিউ, আমি বলবো যে দুইটা জিনিস উনি বললেন, দুইটা জিনিস কিন্তু সলিউশন, প্রবলেম কিন্তু আপনি ওনারা কেউই বললেন না। একজন বলেন হচ্ছে ফ্যান দরকার ছিল, দিস ইজ দি সলিউশন স্টেটমেন্ট। আরেকজন বললো এখানে লাইট দরকার ছিল, দিস ইজ দি সলিউশন স্টেটমেন্ট। প্রবলেমটা ছিল ঘরটা অন্ধকার ছিল এবং ঘরে সাফোকেশন ছিল। তো আমি সাইবার সিকিউরিটির আলোচনাটাকে ওই দিকে যদি নিয়ে যাই, যে আমি নিজেও একজন সার্টিফাইড ইনফরমেশন সিস্টেমস অডিটর। আমরা যখন সিকিউরিটি অডিটররা যারা আছি বা সিস্টেমস অডিটর বা গভর্নেন্স যারা কাজ করি, আমিও লম্বা 1 যুগ যাবত সরকারের সাথে ই গভর্নেন্স এর জিনিস নিয়ে কাজ করছি। আমাদের একটা জায়গায় কাজ করার প্রচন্ড বাকি, যে আমরা হয়তো ওয়ার্কশপ করি, সেমিনার করছি, আমরা অ্যাডভাইস দিচ্ছি, আমরা যদি খেয়াল করি টু বি ডান, এভরিথিং টু বি ডান, হোয়াট আই হ্যাভ ডান সো ফার এন্ড হোয়াট ইজ দি সলিউশন স্টেটমেন্ট, এই জায়গাগুলোতে পুরো আমাদের স্পেসিফিক হতে পারছি না। আমরা যখনই কথা বলি যে আমাদের সিকিউর করার জন্য কি প্রয়োজন, আমরা হয়তো একটা লম্বা প্রজেক্ট ডিজাইন করি, 2000 crore, 5000 crore, 10,000 crore। আমি যদি জিজ্ঞেস করি
আমরা যদি চিন্তা করি, আমি একজন সিকিউরিটি প্রফেশনাল হিসেবে এই কথাটা বলতে চাই, আমরা সলিউশনটার দিকে যদি একটু স্পেসিফিক হতে পারতাম, সলিউশনটা নিয়ে যদি আসি, rather than talking about what to be done, what to do, আমরা কিন্তু সলিউশন নিয়ে আসতেছি না। আমরা বলতেছি যে সরকারকে কাজ করতে হবে, প্রাইভেট সেক্টরকে কি কাজ করতে হবে, গভর্নমেন্টকে। উই ডোন্ট নো, গভর্নমেন্ট ইজ দি ফেসিলিটেটর। গভর্নমেন্ট ফেসিলিটেট করে যাতে করে এখানে সলিউশনটা আসে। আমরা জানি যে রিসেন্টলি আমাদের প্রাইভেট সেক্টর, আমাদের কর্পোরেট সেক্টরে সাইবার সিকিউরিটির যে চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করছি, আমরা যদি একসাথে বসে একটা সলিউশন ইউজ কেস ডিজাইন করে নিয়ে গভর্নমেন্টের কাছে যাই, দেন আমরা কিন্তু ওই জায়গাটাতে ভ্যালু অ্যাড করতে পারবো। আমি বিনীত অনুরোধ করবো, বিশেষ করে আইসাকা ঢাকা চ্যাপ্টার, লেটস সিট টুগেদার, আমরা একসাথে একটু বসি। আমরা যেমন আমি কয়েকটা রিয়েল ইউজ কেস এবং প্রবলেম স্টেটমেন্ট যদি তুলে ধরি, 2021 ডিসেম্বরের মধ্যে we are supposed to digitize 90% of our citizen services. Do you know how many business services are there to be digitized? নাম্বারটা আমরা জানি না। আমরা জানি না যে কি পরিমাণ সার্ভিসকে ডিজিটাইজ করার পরে আমাদের হ্যাক ভ্যালু কোন লেভেলে যাবে এবং সেখানে আমাদের কি পরিমাণ সিকিউরিটি মেজার নেওয়া লাগবে। এখানে কি আমরা রাউটার এবং আমাদের ফায়ারওয়ালের মধ্যে লিমিটেড থাকবো? আমরা যে 1 মাসের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম কি সাপ্লাই সাইড, তার মানে ফর গভর্নমেন্ট নাকি ফর সিটিজেন? আমরা কি সমস্ত সিটিজেনকে আসলে ট্রেনিং প্রোগ্রাম জেনারেট করবো আমাদের 15 কোটি মানুষের জন্য? এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা 10-15 জন মানুষ বসে একটা ইউজ কেস ডিজাইন করে একটা সলিউশন মডেল নিয়ে গভর্নমেন্টের কাছে গিয়ে বলি যে আমার $50,000 মিলিয়ন প্রয়োজন, যেখানে আগামী 1 বছরের মধ্যে আমাকে 100 টাকা, আমার মনে হয় একটা সিগনিফিকেন্ট সলিউশনে যেতে পারবো। আরেকটা জিনিস বলি, আমরা এই বছরে 2021-এর মধ্যে আমরা আমাদের অ্যাসেসমেন্ট আমাদেরকে বলছে যে বাংলাদেশ সরকারের 7,600 G2G G2C মিলে আমাদের 7,600 সার্ভিস আমাদের বাংলাদেশে বর্তমানে সরকার দিচ্ছে। আমি সরকারি সেক্টরেই বলি, তার মধ্যে 2,446টা সার্ভিস সরকার জনগণকে দেয়। এখন এই সার্ভিসগুলো যখন ডিজিটাইজ হচ্ছে, এর সাথে পেমেন্ট অ্যাসোসিয়েট আছে আমার 1,131টা সার্ভিস। এই যে নাম্বারগুলো আমি বললাম, আমরা যারা সিকিউরিটি অ্যানালিস্ট, লেটস সিট টুগেদার, 1,131টা সার্ভিসের যদি পেমেন্ট এক্সিকিউট করতে চাই, এখানে আমার ব্যাংকের সাথে কানেক্টেড আছে প্রায় 600-র উপরে সার্ভিস। তাহলে এই যে নাম্বারগুলো আমি বললাম, লেটস ক্রিয়েট দি হ্যাক ভ্যালু, মানে এই হ্যাক ভ্যালুটা কোন লেভেলে যাচ্ছে আমার দেশের, এরপরে আমি ডিজাইন করে আমার দেশের লাগবেটা কি। তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে সেই অনুযায়ী গভর্নমেন্ট ফান্ড এলোকেট করতে পারবে, সেই অনুযায়ী সরকার প্রাইভেট সেক্টরের সাথে কাজ করতে পারবে এবং সেই অনুযায়ী সরকার একটা মেগা প্রজেক্ট নেবে। এখন আমাদের যেটা হয়ে গেছে, আমি নেগেটিভ কথাগুলো এই জন্য বলছি যে যেহেতু নেগেটিভিটি গুলো আমাদের দিকে খুব বেশি ধেয়ে আসছে, আমরা অন্য দেশের দিকে কম্পিট করতে যাচ্ছি। আমরা 68 থেকে যখন আমরা 65 থেকে যখন আমরা 38-এ চলে আসলাম গ্লোবাল র্যাঙ্কিং এ, আমরা খুব খুশি, 27 ধাপ এগিয়ে গেছি। আমি কি র্যাঙ্কিং দিয়ে আমাকে মাপ মানে আমি কি আমাকে র্যাঙ্কিং দিয়ে স্কেলিং করব, নাকি আমি আমার হ্যাক ভ্যালু দিয়ে স্কেলিং করবো? দিস ইজ মাই কোশ্চেন। তো আমার বিনীত অনুরোধ এবং আমার রিকমেন্ডেশন টু অল দি সিকিউরিটি এক্সপার্টস ইনক্লুডিং মি, আমাকেও চেঞ্জ করতে হবে। আমার সেই জায়গাটা হচ্ছে যে আমরা সিকিউরিটি এক্সপার্টের সাথে একটু বসি, আমরা গভর্নেন্স এক্সপার্টের সাথে একটু বসি, লেটস ক্রিয়েট দি ইউজ কেস and let's create the destination that what is the actual problem that we are going to address. এই জায়গাটাকে ঠিক করে আমরা যদি 5 ইয়ার্স 6 ইয়ার্স 7 ইয়ার্স একটা প্ল্যান গভর্নমেন্টকে দেই, মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় যথেষ্ট আন্তরিক, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় প্রতিনিয়ত আন্তরিক, উনিও জানতে চান আমার কি করতে হবে, আমাকে এক্স্যাক্টলি বলেন কত টাকা লাগবে, কি করতে হবে। কিন্তু কাইন্ডলি আমার কাছে 1,000টা ফায়ারওয়াল লাগবে, ফায়ারওয়াল নিয়ে আসতে হবে, এতগুলো ডিভাইস কিনে নিয়ে আসতে হবে, ডিভাইস চালানোর লোক কোথায় আমি জানি না, ক্যাপাসিটি ইনফরমেশন জানি না, এটা নিয়ে প্লিজ আইসেন না। তো এই জায়গাটাতে অ্যাড্রেস করে যদি আমি স্পেশাল রিকোয়েস্ট করবো ইকবাল ভাই, আপনি আসেন, আপনি ইসাকা ঢাকা চ্যাপ্টার লিড করছেন, আপনাকে মানে শ্রদ্ধা জানাই যে আপনি আয়োজন করেছেন। এই জায়গাটাতে যদি একটু 4-5 জনের একটা সাব কমিটি গঠন করে হলেও যদি এই জায়গাটাতে একটা আমরা ইউজ কেস ডিজাইন করে একটা সলিউশন মডেল নিয়ে সরকারের কাছে যাই, আমার কাছে মনে হয় যেটা আমরা এক্সিকিউট করতে পারবো। সবশেষ একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বিরাট বড় একটা জায়গা প্রাইভেট সেক্টর, বিশেষ করে টেলকো, উই ডিপেন্ড অন দেম। এবং টেলকো ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে এবং আইসিটি সেক্টরে অ্যালং উইথ ব্যাংকিং সেক্টর অনেক স্ট্রাকচার, এবং আমি বলবো গভর্নমেন্টের চেয়ে ইন মেনি এক্সটেন্স অনেক স্ট্রাকচার। ওনাদের নলেজ গুলো যদি আমরা নিয়ে আমরা একটা প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট সেক্টরের একটা কমন টিম গঠন করে সরকারের জন্য কি দরকার, নাগরিকের জন্য কি দরকার এবং প্রাইভেট সেক্টরের জন্য কি দরকার, আমরা অ্যাটলিস্ট 10 থেকে 12টা ইউজ কেস অ্যালং উইথ সলিউশন স্টেটমেন্ট অ্যালং উইথ বাজেট, লেটস সিট টুগেদার উইথ গভর্নমেন্ট, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়,
ওনারা কমিটমেন্ট দিয়েছেন, এই ব্যাপারে ওনারা কাজ করবেন। আমরা চলুন একসাথে কাজ করি, তাহলে আমরা অ্যাকচুয়াল প্রবলেমটাকে অ্যাড্রেস করতে পারবো। সবশেষ ধন্যবাদ জানাই শাহাদাত ভাইকে, অত্যন্ত সুন্দরভাবে আপনি অভিজ্ঞ একজন মানুষ আমাদের কাছে নিয়ে আসছেন। যমুনা ব্যাংকের প্রতিনিধি মহোদয় আছেন, আপনারা ব্যাংকিং সেক্টরকে রিপ্রেজেন্ট করছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে আগ্রহী, আমি একসাথে কাজ করতে চাই। ইকবাল ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একসাথে কাজ করবো। কাইন্ডলি একটা ছোট্ট ওয়ার্কিং গ্রুপ করে চলেন আমরা দেশের জন্য কাজ করি এবং জনগণের সমস্যাটা সমাধান করি। এন্ড সেই মানে আমরা যদি পাবলিক প্রবলেমটা অ্যাড্রেস করতে পারি, দ্যাট উইল ইভেন্চুয়ালি এইটাই আসলে আমাদের বিজনেস কেসটাকে ওপেন করে দিবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আরফিল ভাই আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং পরামর্শের জন্য। তো আসলে ধন্যবাদ শাহাদাত ভাইকে, ওনার কিনোটটা খুব চমৎকার ছিল। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই যে সাইবার নিরাপত্তা প্রেক্ষিত বাংলাদেশে এই মুহূর্তে আমরা কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করতেছি। এই ধরনের চ্যালেঞ্জগুলো মানে শাহাদাত ভাই ওনার কিনোটে যেটা বলেছেন যে আমরা আসলে ওয়ার্কগুলোকে যদি সেগমেন্ট করি, ছোট ছোট সেগমেন্ট করে ছোট ছোট সেগমেন্টগুলোকে আস্তে 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 আমরা বড় পর্যায়ে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটা সময় আমরা রাতারাতি সাইবার সিকিউরিটি 100% সিকিউর হতে পারবো না, এটা সম্ভব না। এবং সিকিউরিটি হচ্ছে একটা সাইকেল, যে আমরা একবারে 100% অ্যাকুয়ার করে বলে দিলাম যে আমরা 100% সিকিউর, আমাদের নেক্সট 50 ইয়ার্স আর চিন্তা করতে হবে না, সেটাও আসলে সম্ভব না। এটাকে রেগুলার মনিটরিং, যেটা আসলে আপনার কিনোটে কাভার করেছে। তো আমরা সাইবার সিকিউরিটি নিরাপত্তার প্রেক্ষিত বর্তমান বাংলাদেশে রিসেন্টলি আমরা কিছু ঘটনা দেখলাম যে কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং বাংলাদেশে আরো কিছু প্রাইভেট সেক্টরের কিছু ইনস্টিটিউট হঠাৎ করে র্যানসামওয়্যারে আক্রান্ত হলো এবং বিভিন্ন ধরনের প্রবলেম তারা ফেস করলো। কিন্তু প্রথম যে ইনস্টিটিউট আক্রান্ত হলো, তারপরেও আমাদের মধ্যে অ্যাওয়ারনেস না থাকার কারণে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের আক্রমণের শিকার আমরা হলাম। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে আমরা যে শিকার হলাম সেটার। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে আমাদের নিজেদের ছোটখাটো যে বিষয়গুলো হয়, যেমন সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে ধরনের সাইবার ক্রাইমগুলো হচ্ছে, সেই ব্যাপারেও কিন্তু আমরা আমাদের জনসাধারণকে প্রপারলি অ্যাওয়ার করতে পারিনি। তো এই দুইটা টপিকস আমার কাছে মনে হয় যে এখন আমাদের প্রধান একটা বিষয় হয়ে গেছে, যে আমাদের সাধারণ মানুষকে সাইবার নিরাপত্তার বিষয়টাকে অ্যাওয়ার করে কিভাবে আমরা আসতে পারি, নিরাপত্তার মধ্যে তাদেরকেও নিয়ে আসতে পারি, তাতে করে আমাদের সাধারণ জনগণও নিরাপত্তা বোধ করবে এবং আমরাও কিন্তু একটা স্টেপ আগাবো। আর দ্বিতীয় পর্যায়টা হচ্ছে বাইরে থেকে বা যে ধরনের আক্রমণগুলো আমাদের দেশের বিভিন্ন ইনস্টিটিউট লেভেলে হচ্ছে, সেটাকে আমরা কিভাবে নিরাপত্তার ব্যবস্থা করতে পারি, এই বিষয়ে আলোচনার জন্য আমি আমন্ত্রণ জানাবো। আজকের আলোচক সঞ্জয় দাদা আছেন, সঞ্জয় দা, শাহাদাত ভাই এবং আরফিল ভাই তো লিভ করেছেন। তো আমি মনে করি যে এই বিষয়ে আমাদের আলোচনা হওয়াটা জরুরি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং এভরিওয়ান। আসসালামু আলাইকুম ইকবাল হোসেন ভাই, শাহাদাত ভাই, জাহিদ ভাই, আমাকে আসলে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এখানে ফোরামে। আমার মনে হয় শাহাদাত ভাই অনেক সুন্দর করে গুছায় বলছেন সবগুলো পয়েন্টেই। গভর্নমেন্ট কি করতে হবে, একটা অর্গানাইজেশন কি করবে, অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমাকে কি করতে হবে। আমি যদি ছোট করে এটাকে আর্টিকুলেট করি, আমার কাছে যেটা মনে হয় শাহাদাত ভাইয়ের পয়েন্ট থেকে, যে যখন আমি একটা অর্গানাইজেশনে, সেটা স্টার্ট আপ হতে পারে, সেটা ই কমার্স হতে পারে, ব্যাংক হতে পারে, অর মেবি টেলকো হতে পারে, তাকে হোয়াট এভার সলিউশন, সেটা হতে পারে আপনার সিআরএম, হতে পারে লাইফস্টাইল সলিউশন, সিকিউরিটি বাই ডিজাইন শব্দটা আনতে হবে। সো আমি এটার খুব একটা কমন একটা উদাহরণ আমি সবসময় আমার মনে পড়ে, যে আমরা যখন কোনো একটা গাড়ির ড্রাইভিং সিটে বসে যখন ব্রেক নিয়ে কথা বলি, মোস্ট অফ দ্য পিপল মনে করে ব্রেকটা দেওয়া হয়েছে গাড়িকে স্টপ করার জন্য, কিন্তু রিয়েলিটি হলো গাড়িটা যখন ডিজাইন করা হচ্ছে, সে কত স্পিডে যেতে পারবে সেটা এনশিওর করতেছে এই ব্রেক। তার মানে আপনার গাড়ির ব্রেক যদি হয়, সে 100 কিলোমিটার স্পিডের একটা গাড়িকে ব্রেক দিতে পারবে, আপনি ওই গাড়িতে ইঞ্জিন যতই স্পিডের হোক, আপনি 100-এর উপর তুলতে পারবেন না। সো ব্রেক নেভার গিভ ইউ দ্য, অ্যাকচুয়ালি কি বলবো এটাকে, যে আপনার লাইফস্টাইলকে স্লো করতেছে না, বরং সে আপনাকে হাই স্পিডে যাওয়ার জন্য কমফোর্ট দিচ্ছে। আপনি 100-এ তুলতে পারতেছেন, যে কোনো সময় গাড়িটাকে আবার জিরোতে আনতে পারবেন। এই কমফোর্টটা যখন আপনাকে দিচ্ছে ব্রেক, তখনই আপনি গাড়িটা 100-এ তুলতেছেন। সো আমার মাওয়া এক্সপ্রেস রোড হচ্ছে, ঠিক আছে, আমার গাড়িতে যদি সেই ডিস্ক ব্রেক যদি না থাকে, যেটা আপনাকে 100-120 উঠলে ব্রেক দিতে পারবে,
আপনি ওই গাড়ি 120 তুলতে পারবেন না। সো আমার মনে হয় ব্রেক শব্দটা দিয়ে জন্য আমি আনলাম। সাইবার সিকিউরিটি হলে ম্যানেজমেন্টের অনেকের কাছে মনে হয় সাধারণত যে উদাহরণটা দিচ্ছে, আমার প্রজেক্ট লঞ্চ করতে হবে, অনেক কিছু করতে হবে। আপনি যখন কোনো একটা বিজনেসের সাস্টেনেবিলিটি বলবেন, তখন আপনাকে সিকিউরিটি বাই ডিজাইন আনতেই হবে। আপনি ব্রেক ছাড়া যতই লুক্রেটিভ একটা গাড়ি ডিজাইন করেন, সেই গাড়িটা আলটিমেটলি সাস্টেন করবে না ওই ডিজাইনটা। আপনার গাড়ির ইঞ্জিন যতই মডার্ন হোক, যদি আপনার ব্রেক সিস্টেম যদি অ্যাডভান্স না হয়, যে আপনাকে গাড়িকে ওই স্পিডে তোলার জন্য কমফোর্ট যদি দিতে না পারে, ওই গাড়ির ইঞ্জিনের আসলে খুব বেশি ডিসকাশন হবে না, ওই গাড়ি ইভেন মার্কেটে এত সাস্টেন করবে না। সো এটা হলো একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, আমরা যখন অ্যাজ এ সিটিজেন আসতেছি, আমাদের সিটিজেনদের কিছু রেসপন্সিবিলিটি আছে। সো রেসপন্সিবিলিটি আছে যেমন ধরেন, আমি এটাও একটা খুব বেসিক আমরা উদাহরণ দিই, যে ধরেন আমরা ফিজিক্যাল সিকিউরিটি যেভাবে চিন্তা করি, যে আমার ঘরে ধরেন বাউন্ডারি ওয়াল আছে, দেন আমার মেন ডোর আছে, তারপরেও কিন্তু আমার খুব ক্রিটিক্যাল অ্যাসেটটা আমি কিন্তু হয়তো আমার খুব সিকিউর একটা রুমের লকারে রাখি। সো এই যে কনসেপ্টটা আমি আনছি আমার পার্সোনাল লাইফে, সিকিউরিটির এই পয়েন্টটাও আপনার এই ভার্চুয়াল লাইফে একইভাবে ফলো করতে হবে। যেখানে আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন আছে, সবাই যেটা বলতেছিলেন যে আমরা এখন অনেক বেশি কানেক্টেড, অনেক বেশি মানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন হচ্ছে, ব্যাংক এখন অনলাইন, ইভেন শেয়ার মার্কেট এখন অনলাইন, আমরা অনলাইনে ট্রেড করতে পারি। সো ইটস লাইক আমরা অলমোস্ট এভরিডে, আমার কাছে স্মার্ট ডিভাইস না থাকলেও আমি কিন্তু অনলাইনে কাজ করতেছি, মেবি হেল্পিং ফ্রম ফ্যামিলি মেম্বার অর সামওয়ান। সো এই জায়গাটাতে হলো ওই আমাকে ওই একইভাবে সিকিউরিটি এনশিওর করতে হবে, যেভাবে আমি ফিজিক্যাল সিকিউরিটি এনশিওর করতেছি, এই জিনিসটা আমাদের অ্যাজ এ সিটিজেনও, ধরুন আমি যেমন ব্যাংকিং এর পিন আছে আমার, সেটা ধরেন আমাদের এমএফএস এর পিন হতে পারে, এমএফএ আমরা বলতেছি, যেখানে ধরেন আপনার কাছে মনে হচ্ছে আপনি কনফিডেন্সিয়াল অথবা ফিনান্সিয়াল ট্রানজাকশন করতেছেন, সেখানে আপনাকে মাল্টি ফ্যাক্টর এনাবল করতে হবে। খুবই বেসিক জিনিস, কোনো একটা সময় আমাদের কাছে মনে হতো যে খুবই কমপ্লেক্স জিনিস, বাট অ্যাজ অফ কারেন্ট ইন্ডাস্ট্রিতে আপনাকে মাল্টি ফ্যাক্টর এনাবল করতে হবে, খুবই নর্মাল জিনিস। নাও কাম টু দ্য গভর্নমেন্ট। একটা দেশ কোন দিকে যাবে, একটা অর্গানাইজেশন কোন ল মানবে, এটা অফকোর্স গভর্নমেন্টের দিকে যাবে। আমরা যতই বলি হ্যাঁ আমাদের রেসপন্সিবিলিটি আছে, আমাদের একটা অর্গানাইজেশনের রিপ্রেজেন্টেটিভ হিসাবে, আবার সিটিজেন হিসাবে, যে গভর্নমেন্টের সাথে জয়েন্টলি কাজ করে ইমপ্রুভ করা। বাট অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টকেও আগে আসতে হবে, হয়তো আমাদেরকে কোনো একটা ডিরেক্টিভ দিতে হবে। আমার কাছে যেটা মনে হয় সাদাত ভাই, যে পয়েন্টটা থেকে আমি জানি না এটা আসলে কতটুকু প্র্যাকটিক্যাল হবে বাংলাদেশের জন্য, ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদেরকে যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করে দেয়। কারণ হলো, দো আমরা জানি পিসিআইডিএস আমাদের ব্যাংকিং এর জন্য দরকার, বাট যে ই কমার্স কোম্পানি সে কি করবে? সো তাদেরকে যদি আমরা ফ্রেমওয়ার্ক দিই, কারণ অনেকের কাছে মনে হয় সাইবার সিকিউরিটি মানে মনে হয় হ্যাকিং। সো ইজ দিস নট আ হ্যাকিং, ইজ লাইক এ কমপ্লিট প্রোগ্রাম, যেখানে আপনার নন টেকনিক্যাল পিপল থাকতে হবে, যে হয়তো রিস্ক নিয়ে কথা বলতেছে, হি হ্যাজ নো আইডিয়া অ্যাবাউট সাইবার সিকিউরিটি, আর হ্যাকিং কি জিনিস হয়তো বুঝেই না। সো তার মানে আমাকে একটা প্রোগ্রাম ডিজাইন করতে হবে, যেখানে হয়তো বা এখানে হয়তো গভর্নমেন্ট অনেক বেশি হেল্প লাগবে, যে কোন ইন্ডাস্ট্রিকে আমি কোন ফ্রেমওয়ার্ক দিয়ে গাইড করব। কারণ আপনি একটা ডেভেলপিং কান্ট্রিকে, একটা অর্গানাইজেশনকে তো সব সাইবার সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে বললে পসিবল না। একটা টেলকো যেভাবে ইনভেস্ট করতেছে, যেটা ধরেন স্টার্ট আপ একটা ই কমার্স কোম্পানি, সেও সেম ইনভেস্টমেন্ট করবে, এই এক্সপেকটেশনও কিন্তু পসিবল না। সো আমাদের এখানেও একটা ব্যালেন্সিং করতে হবে। আর লাস্ট পয়েন্ট, এখন যেটা মেইন টপিক এই মুহূর্তে আমাদের যেটা হচ্ছে আসলে র্যানসমওয়্যার বলি আর যেটাই বলি, আমাদের আসলে থ্রেড শেয়ারিং কনসেপ্টে আসতে হবে। কতটুকু ইনফরমেশন আমি শেয়ার করতে পারবো, কতটুকু পারবো না, সেটা অবভিয়াসলি কনসিয়াস কল। বাট অ্যাট দ্য সেম টাইম আমি যদি না বলি আমার বাড়িতে আগুন লাগছে, পাশের বাড়ির লোক কিভাবে সচেতন হবে? কারণ আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়িতে আগুন যাবে এরপরে। সো আমার কতটুকু অ্যাসেট ড্যামেজ হয়েছে সেটা আমি না শেয়ার করলাম না, বাট আমার এখানে যে একটা থ্রেডের কারণে যে একটা রিস্ক অলরেডি ইভলভ হয়েছে, সেটা শেয়ার করতেই হবে। যেটা আমাদের রিসেন্ট ব্যাংকের র্যানসমওয়্যারের ওয়ান অফ দ্য রিজন, যে আমরা হয়তো বা ইনফরমেশনটা শেয়ার করি নেই প্রপারলি, যে কি হচ্ছে কি। কারণ হলো কি, টেকনোলজি তো আপনার অনেক থাকবে, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো টেকনোলজি আমাদের অনেক, বা টেকনোলজি আমরা প্রপারলি ইউজ করতেছি কিনা। কারণ সাদাত ভাই যেটা পয়েন্টটা বলতেছিলেন, যে আসলে হয়তো আমার ইডিআর আছে, কিন্তু রিয়েলি ইডিআরকে আমি মনিটরিং করতেছি কিনা। সো টেকনোলজি যে প্রপারলি ইউজ করাও একটা আসলে চ্যালেঞ্জিং পার্ট, এটা গেলো একটা পয়েন্ট। আর র্যানসমওয়্যার পয়েন্ট হলো যে আসলে খুবই বেসিক পার্ট হলো আপনার ফিশিং। আপনাকে খুবই একটা মেইল হতে পারে অথবা একটা লিঙ্ক হতে পারে, যেখানে তো আপনাকে এমনভাবে মেইলটা আসবে যে আপনার কাছে মনে হবে এই মেইলটা আসলে একটা মেবি জাহিদ ভাইয়ের কাছ থেকে আসছে। সো আমি এটা খুলবো, দেখলাম, দেখতে গিয়ে হয়তো দেখা গেলো যে আপনার ল্যাপটপটা কম্প্রোমাইজ হলো, হওয়ার পরে সে হয়তো আপনার পার্সিয়াল ডাটা এনক্রিপ্ট করলো,
অথবা ফুল ল্যাপটপ এনক্রিপ্ট করে আপনাকে একটা ডিসপ্লে দিবে, অ্যান্ড আপনার একটা অল্টারনেটিভ কি দিয়ে এটাকে ডিক্রিপ্ট করতে হবে, যেটাকে আমরা আসলে কোনো একটা টাকা পয়সা লেনদেন করে ডিক্রিপ্ট করতে হয়, এই জন্য এটাকে র্যানসমওয়্যার বলতেছি। সো ইটস লাইক এ নর্মাল একটা সাইবার অ্যাটাক, তার সাথে কমার্শিয়াল একটা কমিউনিকেশন এস্টাবলিশড হয়েছে গ্লোবালি, এই জন্য এটা নামই হয়ে গেছে র্যানসমওয়্যার। সো এটার ওই একই কথাই বললাম, তিনটা পার্টিরই কাজ আছে। আপনি যখন একটা সলিউশন ডেভেলপ করতেছেন, ধরেন আমি যদি রবিকে যদি উদাহরণ দিই, বা যেহেতু আমি রবিকে রিপ্রেজেন্ট করতেছি, সো এমপ্লয়িরা যাতে ফিশিং মেল বা ওই ধরনের মেল না পায়, কতটুকু কমানো যায় সেটা হলো আমার রেসপন্সিবিলিটি। ধরেন আবার অ্যাজ এ এমপ্লয়ি তাকে আমাকে অ্যাওয়ারনেস করতে হবে, তাকেও শিখতে হবে যে কোন মেলটা আসলে দরকার, কোন মেলটা আসলে আমাকে ফিস্ট করার জন্য দিছে, সেটা আমি না খুলে ডিলিট করা। সো এখানে আসলে জয়েন ওয়ার্ক, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি আমি রবি হোক অথবা XYZ কোনো একটা অর্গানাইজেশন যদি কম্প্রোমাইজ হয়, ইমিডিয়েটলি সেটা গভর্নমেন্টের কোনো একটা চ্যানেল হতে পারে, অথবা আমাদের আইসাকার মতো কোনো একটা ভলান্টিয়ার অর্গানাইজেশন হতে পারে, যার মাধ্যমে আমি শেয়ার করতে পারি যে এরকম একটা IOC আছে, এটা দিয়ে অ্যাটাকটা আসছে, আপনারা ইমিডিয়েটলি কোনো একটা অ্যাকশন নেন। সো আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি একটা অর্গানাইজেশন কখনো সাইবার প্রুফ হতে পারবে না আনটিল যদি কান্ট্রি অ্যাজ ওয়েল এজ পেরিফেরাল সবগুলো অর্গানাইজেশন যদি আগায় না আসে। থ্যাংক ইউ সাদাত ভাই, অনেক সুন্দর করে আপনি গুছিয়ে বলছেন, আর আমি এভাবে আর্টিকুলেট করার চেষ্টা করতেছিলাম আর কি। থ্যাংক ইউ জাহিদ ভাই এন্ড ইকবাল ভাই। না সঞ্জয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার এক্সাম্পলগুলো খুব ভালো ছিল। এই আসলে এগুলোই দরকার আমাদের বোঝানোর জন্য আর কি। আমি চেষ্টা করছিলাম যে রাইট কারণ আমার কাছে যেটা মনে হয় অ্যাজ এ সঞ্জয়, যখন আমি কোনো অর্গানাইজেশনে যাই, যেখানে যাই, সাইবার সিকিউরিটি অনেক সময় মনে হয় ওদের কাছে ইটস এডিশনাল সামথিং। ইটস নট এডিশনাল, ইটস সামথিং যে আপনাকে আমি আরো ফার্স্ট মুভ করতে দিচ্ছি। বিজনেসের কাছে যখন যাচ্ছি আমাকে বলতে হবে যে আপনাকে আমি এটা দিতে পারতেছি কারণ আপনি আরো ফার্স্ট মুভ করছেন। ইমাজিন সাইবার সিকিউরিটি না আসতো, আপনার MFS কনসেপ্টটা হয়তো আসতো না, কারণ আপনি সিকিউরিটি এনশিওর করতে না পারলে আপনি অনলাইনে কিভাবে ট্রানজাকশন করতেন। এবং ট্রানজাকশনের ইমাজিনটা দেখেন, ইভেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে যদি আপনি দেখেন, ইভেন বাংলাদেশ ব্যাংকের যদি আমরা BFTN বলি অথবা EFTN এখন যেগুলো বলতেছি, তাদের কিন্তু মানি ট্রানজাকশন তো ওভার দ্য টাইম তারা ইনক্রিজ করতেছে। কোন এক সময় তো শুরু করছিল অনলাইন ট্রানজাকশন 10,000 20,000 করা যাবে, এখন 1 লাখ 5 লাখ 10 লাখ যাচ্ছে। তার মানে তারা ওই কমফোর্টটা পাচ্ছে যে এই অনলাইনে সিকিউরিটি এনশিওর করা যাচ্ছে। তার মানে ইটস নর্মাল যে সিকিউরিটি আপনাকে ওই কমফোর্টটা দিচ্ছে যে আপনি গতকাল যে স্পিডে যাচ্ছিলেন আজকে আরো ফাস্ট মুভ করতে পারবেন, এন্ড মোর পিপলকে আপনি রিচ করতে পারবেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। ধন্যবাদ সঞ্জয় দা আপনাকে। সঞ্জয় দা যে কথাটা বলেছেন যে আমাদের অর্গানাইজেশনগুলোর ভিতরে যে ফিশিং মেলের কথা একটা এক্সাম্পল দিয়েছেন, একটা আলোচনায় চলে আসে যে আমাদের দেশে আসলে অর্গানাইজেশনগুলো যেভাবে কাজ করে, দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে সাইবার সিকিউরিটি বিষয়টা শুধুমাত্র টেকনোলজি ডিপার্টমেন্টের উপরে ডিপেন্ডেন্ট, যে টেকনোলজি ডিপার্টমেন্ট ছাড়া সাইবার সিকিউরিটি ঠেকানোর দায়িত্ব আর কারো নাই। তো এটাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে যায়, যেটা এখন দেখা যাচ্ছে টেকনোলজি সার্ভিসগুলো কিন্তু সবগুলো ডিভিশন ইউজ করছে, ERP সবাই ইউজ করছে, মেল সার্ভিস সবাই ইউজ করছেন, ইন্টারনেট ব্রাউজিং সবাই করতেছেন, কিন্তু যদি ওনাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি না হয় যে আমি কোন মেলটা ওপেন করতে পারবো, কোন মেলটা ওপেন করতে পারবো না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইন্ডিভিজুয়ালি কতজন ইউজারকে অ্যাওয়ার করবেন। প্রতিদিন HR পলিসিতে প্রতিদিন নতুন লোক আসবে, প্রতিদিন নতুন লোক চলে যাচ্ছে কম বেশি। তো এটা ওই যে রেগুলার প্রসেসের মধ্যে আমার মনে হয় যে আমরা যেটা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বা আইসাকা চ্যাপ্টার থেকে আমরা যদি একটা এরকম ধরনের প্রোগ্রাম চালাতে পারি, যে প্রোগ্রামটাতে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ ছোট ছোট গ্রুপকে যদি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য তৈরি করা যায় এবং জাতীয় পর্যায়ে যদি তৈরি করা যায়, জাতীয় পর্যায়ে কর্মশালার আয়োজন করা যায়, তাহলে আমার কাছে মনে হয় যে সাইবার সিকিউরিটি যে শুধুমাত্র টেকনিক্যাল বিষয় না, এটা যে আমাদের একদম দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে, সেই বিষয়টাকে আমরা সবার সামনে উপস্থাপন করতে পারবো এবং সচেতনতা বৃদ্ধি করতে পারবো। এটা আমার ব্যক্তিগত মতামত মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সঞ্জয় দা যেটা বলেছেন যে একজন আক্রান্ত হলে আমরা আসলে বলি না, এটা একটা বিজনেস ইম্প্যাক্ট থাকে। একটা প্রতিষ্ঠান যখন আক্রান্ত হবে তো দেখা যাচ্ছে যে তার শেয়ার মার্কেটের প্রেজেন্স, সে যদি এটা মার্কেটে পত্রপত্রিকায় বা টিভি বা মিডিয়াতে চলে আসে যে এই প্রতিষ্ঠান সাইবার আক্রমণের শিকার হয়েছে, তো স্বাভাবিকভাবে আমাদের দেশের মানুষজন ভয় পায় যে আমার টাকা পয়সা মনে হয় সব শেষ হয়ে গেল। তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে তার শেয়ার মার্কেট ফল করতে পারে,
অন্য বিভিন্ন বিজনেসের উপর ইম্প্যাক্ট হয়, যে কারণে এই বিষয়টাকে আসলে কেউ প্রকাশ করতে চায় না। কিন্তু আমরা যদি মনে করি যে এই বিষয়টাকে করার জন্য একটা ন্যাশনাল টাস্ক ফোর্স করা দরকার, যারা আসলে এই বিষয়টাকে জানবেন এবং গোপনীয়তার সাথে সেটা রেমেডি দেবেন, যাতে এটা পাবলিক না হয়। আজকে আপনার একটা অসুস্থ হলেন, আপনি নিশ্চয়ই মিডিয়াতে বা ইয়েতে না বলে আপনি আগে ডাক্তার দেখাবেন। তো আমাদের ওই ডাক্তারটা দরকার, যে ডাক্তার আমাদেরকে রেমেডি দেবে। কারণ আমরা ভয় পাই যে আমার অসুখ হয়েছে, এখন আমার যদি কিছুদিন আগে তো আমরা এখনো করোনার মধ্যে আছি, করোনা হলে কেউ স্বীকার করতো না যে আমার করোনা হয়েছে, কারণ হচ্ছে ভয় পেত। কিন্তু করোনা তো আসলে চেপে রাখার কিছু নাই, বা এরকম ছোঁয়াচে রোগগুলো তো আসলে চেপে রাখার কিছু নাই, এটা রেমেডি সেন্টারে আমাকে যেতে হবে। তো আমাদের দেশের সাইবার সিকিউরিটির জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমাদের কোনো নিয়মতান্ত্রিকভাবে বা সুষ্ঠুভাবে কোনো রেমেডি সেন্টার নাই, যেখান থেকে আমরা এটার সলিউশনটা পেতে পারি, যে এই ধরনের আক্রমণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি, বা আক্রমণের শিকার হলে কম ক্ষতির মধ্যে দিয়ে বা বিনা ক্ষতির মধ্যে থেকে সেই আক্রমণ থেকে আমরা বের হয়ে আসতে পারি। তো আইসাকা চ্যাপ্টার এবং আরফি ইলাহি ভাই যদিও চলে গেছেন, কিন্তু আমাদের ওয়েবিনারের মাধ্যমে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত, যে আমরা যাতে এমন একটা টাস্ক ফোর্স করতে পারি, যে টাস্ক ফোর্সের কাছে প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের আক্রমণ এবং আক্রমণের ধরন এবং এটা থেকে রিমেডি হওয়ার কি উপায়, সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করতে পারে। তো এখন আমি অনুরোধ করব সোমান ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য, এবং এই বিষয়ে আমরা কি করতে পারি একটা গাইডলাইন দেওয়ার জন্য। ধন্যবাদ। ইকবাল ভাইকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ জাহিদ। সুন্দরভাবে আপনি বিষয়টা মডারেট করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কিউট স্পিকার শাহাদাত হোসেনকে। ব্যক্তিগতভাবে ওনাকে আমি দীর্ঘদিন থেকে চিনি, আমরা একসাথে একটা গভর্নমেন্ট প্রজেক্টে আমরা অনেকদিন কাজ করেছি। ওনার যে প্যাশন এই সাবজেক্টের প্রতি, এটা আমরা আরও আগে থেকে লক্ষ্য করেছি, এবং সেটা আমরা আজকে তার ওনার বক্তব্য আমরা আসলে প্রতিফলন দেখেছি। এই বক্তব্যের মধ্যে গতানুগতিক কোনো আসলে প্রেজেন্টেশন বা কোনো টেকনিক্যাল বিষয় কিন্তু উনি এখানে উপস্থাপন করান নাই। এখানে আসলে আমাদের কি করণীয় এই বিষয়টি উনি আমাদেরকে হাইলাইট করেছেন। আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে যে আসলে উনি যে এটাকে একটা সমন্বিত উদ্যোগ, সাইবার সিকিউরিটি মানে কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। একটা প্রতিষ্ঠান যদি, যেটা জনাব জাহিদও বললেন, যে যদি হ্যাকিংয়ের শিকার হয়, তাহলে আরেকটি প্রতিষ্ঠান যে হ্যাকিংয়ের শিকার হবে না, এটার কোনো গ্যারান্টি নেই। সুতরাং যেহেতু আমাদের ইকোসিস্টেম কিন্তু আমাদের যেহেতু একটা, এই বৃহত্তর ইকোসিস্টেমের মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হবে আর কি, এটাই হলো মূল কথা। আরেকটা বিষয় আমার ভালো লেগেছে, যেটা হলো যে সাইবার সিকিউরিটি আমরা এক মাসের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে আসলে, এটা কিন্তু আসলে আমাদের আগামী নেক্সট ইয়ারের প্ল্যান। দ্যাটস আই ফুললি এন্ডোর্স ইউর স্টেটমেন্ট। আসলে আমরা আগামী বছর যদি আগামী 11 মাস বসে থাকি, আর যদি আবার অক্টোবর 2020-তে আবার একটা মান্থ ডিক্লেয়ার করলাম, আপনাদেরকে ডাকলাম, তো কোনো সলিউশন কিন্তু আসলে বের হবে না। আজকে আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে গেলাম, তাদের একটা অনুষ্ঠানে, তারা সাইবার সিকিউরিটি ডে করছে, এবং তারা বলছে যে এটা তারা প্রতি বছর করবে, এবং এখন থেকে তারা রেগুলারলি এটাকে মনিটর করবে। সো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সেটা আমাদের ভাবতে হবে। এবং শাহাদাতের বক্তব্যে যে আমাদের যে কান্ট্রি রিকোয়ারমেন্টস, কান্ট্রির যে প্রতি যে আমাদের দায়বদ্ধতা, আসলে সেই বিষয়গুলো আসছে। আমরা সাইলো ভিত্তিতে আমরা আসলে কাজ করছি আলাদা আলাদাভাবে, তো সমন্বিত উদ্যোগটা খুবই দরকার। তো আমরা আশা করি যে সেই সমন্বিত উদ্যোগ আমরা গ্রহণ করতে হবে আমাদেরকে। জনাব আরফে এলাহির বক্তব্য কিন্তু কিছু চমৎকার বিষয়, উনি খুব স্বল্প সময় যদিও কথা বলেছেন, উনি সরকারের কিছু উদ্যোগের কথা বলেছেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। আবার এও বলেছেন যে আসলে মানে আমাদের আসলে সলিউশন দরকার। আসলে এখন আমরা শুধু সবাই বলি করতে হবে, তাও ঠিক, কিন্তু আসলে যদি আমরা সলিউশন বেসডে না যাই, সেটা আসলে আমাদের জন্য খুব একটা কার্যকর হবে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রস্তাব, সকলেই বলেছেন।
যে আমরা ন্যাশনাল লেভেলে আমরা বসে আমরা কিছু করণীয় ঠিক করতে পারি কিনা এবং গভর্নমেন্টকে কোনো প্রস্তাবনা দিতে পারি কিনা। আমি একমত আরফিলাইয়ের সাথে যে গভর্নমেন্ট ইজ খুবই ভেরি মাচ পজিটিভ নাওডেজ, স্পেশালি অন আইটি ইনভেস্টমেন্ট, সিকিউরিটি ইনভেস্টমেন্ট। আমরা যদি গভর্নমেন্টকে বোঝাতে সক্ষম হই, গভর্নমেন্ট অবশ্যই প্রজেক্ট হাতে নেবে। এবং আমরা জানি যে গভর্নমেন্টের মানে প্রজেক্ট পাওয়ার পেছনে ডোনারের অভাব হয় না, নিজেদের টাকারও কিন্তু অভাব হয়। বড় বড় প্রজেক্ট কিন্তু আমাদের, আমি মেগা প্রজেক্টের কথা বাদ দিলাম, আপনি ছোট ছোট অনেক আপনার হাজার হাজার প্রজেক্ট আছে, 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 4000 কোটি টাকা, 5000 কোটি টাকা, আরো বেশিগুলো বাদ দিলাম, 200 কোটি টাকার প্রজেক্ট আছে। এই ধরনের প্রজেক্টের জন্য আমার মনে হয় খুব বেশি টাকার প্রজেক্ট আমাদের মেগা প্রজেক্ট নেওয়ার প্রয়োজন নেই। এটা যদি আমরা সে ধরনের কোনো সলিউশন বের করতে পারি। আর সঞ্জয় দা খুবই চমৎকারভাবে ব্রেকের এক্সাম্পল দিলেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে সিকিউরিটি বাই ডিজাইন এটা যদি না হয়, সেই কারণেই কিন্তু ওই যে আমরা ওই যে যেটা প্রথমে আমাদের কিনোট স্পিকারের বক্তব্যে আসছে যে আমরা কি ধরনের তারা প্রোডাক্ট আছে, আগামী 1 মাসের মধ্যে প্রোডাক্টটা আমাকে ডেলিভার করতে হবে, এটা তাদের বিজনেস টার্গেট। কিন্তু বিজনেস টার্গেট ফুলফিল করতে গিয়ে আমার যে ভালনারেবিলিটির দিকটা আমি যে দেখি নাই, এই বিষয়টা আসলে আমরা মাথায় ঘামাই না। তো সুতরাং সিকিউরিটি বাই ডিজাইন সেটাও আমাদেরকে করতে হবে। এটা গাড়ি যদি আমরা ডিজাইন করার সময় ব্রেক ছাড়া যদি আমরা গাড়ি ডিজাইন করি, এই গাড়ি কখনোই মানে এটা তো মানে এটা বাজারে বিক্রি হবে এটা আমরা আশাও করতে পারি না। সুতরাং আমরা যদি এই কনসেপ্টে ঢুকাতে পারি যে সিকিউরিটি ডিজাইন ছাড়া কোনো আপনি প্রোডাক্ট বের করতে পারবেন না, করা উচিত হবে না, তাহলেই কিন্তু এই জিনিসটা ফ্রুটফুল হবে। সো আমিও আর বেশি কথা বাড়াবো না। যে প্রস্তাবনাগুলো আসছে যে আমরা বসে একটা কিছু করতে পারি কিনা, সেটাই আমার মনে হয় আমাদের করার সময় আসছে। এবং আজকের যে সেমিনার থেকে আমরা গত 1 মাস আমরা আসলে সাইবার সিকিউরিটির উপর আমরা অ্যাওয়ারনেস মান্থ করছি। আজকে আমাদের লাস্ট ডে। আমরা যতটুকু পেরেছি আমরা দুটা প্রতিষ্ঠানে মিলে আমরা সাকসেসফুলি আমার মনে হয় এবারেই প্রথমবারের মতো আমরা ওয়াইড রেঞ্জে আমরা কাজ করেছি। এর আগে হয়তো আমরা ইন্ডিভিজুয়ালি কিছু কিছু কাজ করেছি, বা সেটা হয়তো ওরকমভাবে ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারি নাই। অ্যাটলিস্ট আমরা যতটুকু ইম্প্যাক্ট সৃষ্টি করতে পেরেছি বা না পেরেছি, তার চেয়ে বড় কথা হলো আমরা নিজেরা কিন্তু আমার মনে হয় আমরা আরো বেশি অ্যাওয়্যার হয়েছি, আমরা যারা উদ্যোক্তা বা আমরা যারা। তো সেটা যদি আমরা নিজেরা অ্যাওয়্যার হই, তাহলেই এটার থেকে আরো ভালো কিছু বেরিয়ে আসতে পারে। এবং আমি আইসাকার প্রেসিডেন্ট হিসাবে আমি বলতে পারি যে আমরা খুব শীঘ্রই তাহলে আমরা আগামী 1 মাস থেকে 10 এর মধ্যে আমরা একটা ন্যাশনাল লেভেলে আমরা একটা সিকিউরিটি কনফারেন্স আমরা করতে পারি কিনা, ডে লং কনফারেন্স। সেখানে আমরা মিনিস্টার লেভেল থেকে, পলিসি লেভেল থেকে, অল বিজনেস প্রতিষ্ঠান থেকে আমরা তাদেরকে, বিজনেস পিপলদেরকে আমরা বিশেষ করে আমরা সেখানে ইনভাইট করতে পারি কিনা, সেটা আমরা অবশ্যই ভেবে দেখবো। আমার মনে হয় আমরা যেহেতু এখানে সিসিএ ফাউন্ডেশনও আছেন, তাদেরকে মানে আমরা জয়েন্টলি করতে পারি, তাদের সহযোগিতা। এছাড়া আমরা আমরা গভর্নমেন্টের সাথেও কিন্তু আমরা কোলাবোরেট করতে পারি। আজকে ডেফোডিলের যে অনুষ্ঠানে, সেখানে গভর্নমেন্ট ডিজিটাল সিকিউরিটি এজেন্সি না, সিসিএ থেকে, অর্থাৎ কন্ট্রোল অফ সিসিএ যেটা আছে গভর্নমেন্টের, সেখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ গেলেন, একজন ডিরেক্টর। তো উনিও ওই কথাগুলো বললেন এবং ওনারা খুব আগ্রহ ছিল, আমাদের প্রতিষ্ঠানে আসছিলেন, একবার আমাদের একটা প্রোগ্রামে আসছিলেন। তো আমরা যদি গভর্নমেন্টের সাথেও কোলাবোরেট করা যায়, আমরা নিজেরাও বসলাম, গভর্নমেন্টের একসাথে করলাম, সবাই মিলে একটা প্ল্যাটফর্মে যদি আমরা বসি, টাস্ক ফোর্সের কথা আসছে, কোনো একটা মানে আপনার মনিটরিং এর জন্য একটা কিছু লাগবে। আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, আমি কানাডার এক্সাম্পল দিতে পারি আপনাকে। আমি কানাডায় ছিলাম বেশ কিছুদিন, সেখানে কিন্তু একজন প্রাইভেসি কমিশনার আছে, আপনারা জানেন কিনা। অনেকে প্রাইভেসি কমিশনারের কাজ হলো পার্সোনাল ইনফরমেশন যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটা মানে প্রাইভেট হোক অথবা ফিফটা নামে একটা ওদের একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট বাস্তবায়নের জন্য ওই কমিশন, সেটা গভর্নমেন্ট এজেন্সি হোক অথবা সেটা বিজনেস অর্গানাইজেশন হোক, তাদেরকে কিন্তু একটা রিপোর্ট করতেই হবে কিন্তু। এবং কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার দায়িত্ব অবশ্যই সেই এজেন্সি আছে। ওটা একসময় অ্যাক্ট ছিল, ওটাকে ল ছিল, অ্যাক্ট ছিল, পরে এটাকে ল করা হয়েছে। তো আমরাও এ ধরনের কিছু মানে ভাবতে পারি কিনা, আইনের সংশোধন অথবা আইনের প্রয়োজনীয়তা, সেটা হয়তো আমাদের ওই সেমিনারে বেরিয়ে আসবে। এবং আইন যদি নাও করতে পারি, টেম্পোরারি মেজার্স হিসেবে আমরা যেমন কোনো টাস্ক ফোর্স করতে পারি কিনা, বা কোনো একটা সমন্বিত বডি করতে পারি কিনা, যেখানে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টরের রিপ্রেজেন্টেশন থাকবে। তাহলে অ্যাটলিস্ট আমরা এটা জানবো
যে কোথায় কি হচ্ছে। রিসেন্টলি আমরা এই সাইবার সিকিউরিটি মানতেই কিন্তু আমাদের কিছু দুর্ঘটনা ঘটে গেছে, এটা আপনারা অনেকেই বলেছেন। মিডিয়াতেও কিন্তু সেভাবে আসেনি, কারণ সেভাবে বিষয়গুলো আসলে প্রকাশ করা হয়নি। আমাদের যেহেতু আমাদের একটা ভীতি কাজ করে, এবং ভীতি কাজ করাটা খুবই স্বাভাবিক, এটা কিন্তু আমি ওনাদেরকে দোষ দেব না। কারণ হচ্ছে কি, আমরা তো সেভাবে বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করি না। যদি ওই ধরনের কোনো আমরা সাথে সাথে কাউন্টার মেজার্স নেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, কাউন্টার মেজার্স বা সেফগার্ড নিতে পারতাম, তখন হয়তো আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আমাদের একটা ঘটনা ঘটেছে, আমরা এই সেফগার্ডটা নিয়েছি সমন্বিতভাবে, কিন্তু আমরা সেটাও তো বলতে পারছি না। তাহলে আমার মিডিয়া হয়তো একটা রিপোর্ট চলে যাবে, জাস্ট একটা হ্যাকিং হয়েছে, কিন্তু পরবর্তী যে সমাধানের যে বিষয়গুলো আসছে সেটা তো মিডিয়া যাবে না। হ্যাঁ, তার আগেই হয়তো সে চলে যাবে। এ সকল মানে অবস্থার কারণে হয়তো আমরা বলি না। তবে যদি সমন্বিতভাবে একটা উদ্যোগ নেওয়া যায় এবং বিজনেসকে যদি আমরা সাহস দিতে পারি যে আমরা আপনাদের পেছনে আছি, আমরা অর্গানাইজেশন বা ইভেন গভর্নমেন্টও আছে এখানে, কারণ শেয়ার মার্কেটের দাম কেন ফল করবে যদি শেয়ার হোল্ডাররা যদি জানে যে এটা খুব অল্প সময়ের মধ্যে এটা সলিউশনটা হয়ে যাবে, তারা যদি সেই সলিউশনের গ্যারান্টি পায় কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে, তাহলে কিন্তু শেয়ার মার্কেট ফল করার কোনো আমি কারণ দেখবো না আর কি। যাই হোক, আমি আজকের ফাইনাল কনক্লুশনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আমি শাহাদাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলার সাথে সাথেই কিন্তু এগ্রি করেছে, আমাকে বললো যে স্যার আমি তো ইন্ডিয়া থাকবো, ইট ডাজন্ট ম্যাটার, আপনি তো যেখানে থাকেন ইউ ক্যান জয়েন ইফ ইউ ওয়ান্ট। তো উনি এগ্রি করলেন এবং চমৎকারভাবে আমাদেরকে এডুকেট করলেন, এটা আই রিয়েলি গ্রেটফুল টু ইউ। আর মিস্টার আরফে এলাহি, আপনারা জানেন যে সে এটুই প্রজেক্টে আছে, খুবই বিজি মানুষ, মানে আরফে এলাহিকে ফোনে পাওয়া যায় না সবসময়, এত বিজি থাকে আর কি। সো লাকিলি কিন্তু আমরা তাকে আরফে এলাহিকে পেয়ে গেছি, এবং আমরা কিছু রেকমেন্ডেশনও তার কাছ থেকে পেয়েছি, কিছু গাইডলাইনও পেয়েছি। আর বিশেষ করে আমি সঞ্জয় চক্রবর্তীকে ধন্যবাদ জানাবো, রবির রিপ্রেজেন্টেটিভ। উনি আমাদেরকে এই মাসব্যাপী যে প্রোগ্রামটা আমরা করতে পারছি, এটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের রবি আমাদেরকে সাপোর্ট দেওয়াতে। এটা আমি না বললে আমার এটা ঠিক হবে না। রবিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি রবির যারা ম্যানেজিং পজিশনে আছেন, আমরা যাতে আমাদের মেসেজটা যাতে কনভে করা হয়, কারণ ওনাদের আপনার সহযোগিতা এবং আমাদের সাপোর্টের কারণে আসলে আমরা এত বড় একটা প্রোগ্রাম মাসব্যাপী করতে পেরেছি। সত্যি কথা বলতে কি, আমরা প্রথমের দিকে আমরা খুবই শঙ্কার মধ্যে ছিলাম যে আমরা মাসব্যাপী কিভাবে করবো, আমাদের হাতে কোনো টাকা পয়সা নেই, কেউ আমাদেরকে এগিয়ে আসছে না। তো লাকিলি আমরা উই গট রবি। সো again thanks Robi and Sanjay Chakraborty for your valuable input to this program. So thank you very much. এবং আমাদের মিস্টার জাহিদ মডারেটর সিসি ফাউন্ডেশন পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য। আর আমাদের সাথে যারা সহযোগী ছিলেন সিসি ফাউন্ডেশনের কাজী মুস্তাফিজ, আমার মনে হয় তার ঘুম ছিল না, রাত্রের মধ্যেও দেখা গেলো রাত 1টার পরে তার মেসেজ চলে আসে যে স্যার এটা কি করবো না। তো হি ইজ অলসো ভেরি অ্যাক্টিভ পার্সোনালিটি ইন দিস ডোমেইন। সো তার সাপোর্ট আমাদেরকে এটা খুব হেল্প করেছে। আর আমাদের আইসাকের পক্ষ থেকে যারা কাজ করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। সো আমার মনে হয় আমরা আজকে এই সাইবার সিকিউরিটি মান্থ ক্লোজিং ডেটা আমরা এখানে শেষ করছি, এবং শাহাদাতের কথা ধরে আমরা আগামী 1 বছর কি করব সেটার প্ল্যান যাতে আমরা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আজকের আমাদের এই অনুষ্ঠানটা এবং শেষ আমি আছি, আমাকে কি করতে হবে বলুন। থ্যাংক ইউ, আমিও আছি, বলেন যে কোনো। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ জাহিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শাহাদ ভাই, থ্যাংক ইউ ইকবাল ভাই, থ্যাংক ইউ জাহিদ ভাই। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।